নেট কানেকশন লাগে কেন? সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। যারা যারা উপস্থিত হয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি। দ্রুত আমাকে জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটি একেবারে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ কিনা। যারা যারা ক্লাসে জয়েন করেছো তাদেরকে ইতোমধ্যে আমি বলে ফেলি, সেটা হচ্ছে তোমরা জানো যে আমাদের কাছে খুবই কম সময় আছে। মাইলস টু গো বিফোর উই স্লিপ, মাইলস টু গো বিফোর উই স্লিপ, অনেক পড়াশোনা, কিন্তু এই সাধারণ জ্ঞানের ঘূর্ণিপাকে তোমরা যেন বিব্রত না হও, বিভ্রান্ত না হও, এজন্য কিন্তু আজকের ক্লাসে এই একটা ক্লাস থেকে আমি একেবারে গ্যারান্টি দিচ্ছি তোমরা ইনশাল্লাহ অন্তত 5 নাম্বার তোমরা কমন পাবে। খুব কম করে হলে 4, আর যদি মোটামুটি আসে 5টা ইনশাল্লাহ কমন আসবে। একটু জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, না 7 দিনে 939 পেজ যদি তোমার রিভিশন দেওয়া লাগে তাহলে জাকি ভাইয়া তোমাদের জন্য কি করলো? তোমাদের পুরো পড়াশোনার সিলেবাসটাকে কমিয়ে এনে তোমাদেরকে আমি এই 5 দিনে, এই 6 দিনে হাইস্ট হইলে আমি তোমাদেরকে পড়াবো 40 পৃষ্ঠা। এই 40 পৃষ্ঠা থেকে তুমি ইনশাল্লাহ 25 থেকে 26টা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। সবাই একটু ইনশাল্লাহ বলি, ঠিক আছে? ওকে, বাই দ্য ওয়ে একটু আমাকে জানিয়ে দিতে হবে যে আমার কথাগুলো ক্লিয়ার কিনা, বোর্ডটা ক্লিয়ার কিনা। আজকে আমরা একেবারে দ্রুত ক্লাসটা শুরু করে ফেলবো, কোনো কথাবার্তা বলবো না আমরা। ওকে, একটু আমাকে জানাতে হবে যে আমার কথা একেবারে ক্লিয়ার কিনা। যারা যারা ক্লাসে জয়েন করেছো অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট করে আমার এই ক্লাসটি শেয়ার করে দিবে, কারণ আজকের ক্লাস শেষে তোমরা পেয়ে যাচ্ছ টপ প্রায় 200টা এমসিকিউ প্লাস তোমাদের অনেকগুলো সাম্প্রতিকের সাজেশন। তাই ক্লাসটা শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দাও, তাহলেই কিন্তু আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। অনেক কথাবার্তা হয়েছে, যখন আমরা ক্লাসটা শুরু করব তোমাদের প্রাথমিক দায়িত্ব একটা খাতা নিয়ে বসা। খুব বেশি লেখাবো না, কিন্তু যেগুলো লেখাবো সেগুলো থেকেই কমন আসবে ইনশাল্লাহ। ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করি এবং সেই সাথে আমরা আজকের ক্লাসের প্রথম অংশে চলে যাচ্ছি। প্রত্যেকটা এমসিকিউ মোর দ্যান ইম্পর্টেন্ট এবং অবশ্যই অবশ্যই তোমরা ঢাবিতে এই জায়গাগুলো থেকে কোশ্চেন পাবে। যেগুলো ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা দিব, আর যেগুলো ব্যাখ্যা লাগবে না আমি বলে চলে যাব। সবাই আমার সাথে বলো, প্রথম প্রশ্ন, কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ? আফগানিস্তান। আফগানিস্তানে এখন প্রশাসক হিসেবে কারা আছে? আফগানিস্তানে এখন প্রশাসক হিসেবে তালেবানরা আছে। এই তালেবান প্রশাসন আফগানিস্তানে যত প্রকার বৈদেশিক মুদ্রা আছে প্রত্যেকটি বৈদেশিক মুদ্রাকে কি করেছে? নিষিদ্ধ করেছে। একটু আমাকে বলতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এইটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা তোমাদের? ওকে, সেকেন্ড অফ অল আমাদের সেকেন্ড এমসিকিউ দেখতে পাচ্ছ। আব্রাহাম অ্যাকর্ড কে উত্থাপন করে? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি করে? একটা আব্রাহাম অ্যাকর্ড নামে একটা চুক্তি স্থাপন করে। কেন করে জানো? তোমরা জানো যে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের একটা সমস্যা চলতেছে। এই আরব এবং ইসরায়েলের সমস্যাটাকে সমাধান করে তাদের ভিতরে যেন একটা সুসম্পর্ক বজায় থাকে, এই জন্য যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করার জন্য আব্রাহাম অ্যাকর্ড উত্থাপন করে। পরীক্ষায় প্রশ্ন কি আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে আব্রাহাম অ্যাকর্ড কি সম্পর্কিত? তোমার অপশন 1-এ থাকলো ধরো ভারত পাকিস্তান, 2-এ থাকলো আরব আফগানিস্তান, 3-এ থাকলো আফগানিস্তান ইসরায়েল, 4-এ থাকলো আরব ইসরায়েল। অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও। ওকে,
তারপরে চলে আসো, পিডিএফ পাবেন কিভাবে? পিডিএফ পাবেন ক্লাসটা শেয়ার করে আমাকে যদি এখানে কমেন্টে ডান বলেন, তাহলে পিডিএফটা পৌঁছে যাবে আপনার কাছে। অলরাইট, তারপরে আসেন, বাংলাদেশের পক্ষে প্রথম 100তম টেস্ট ক্রিকেটার কে? মুশফিকুর রহিম। এটা আপনারা সবাই জানেন এবং এই রিলেটেড কোশ্চেন বারবার আসছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, মুশফিকুর রহিম তার 100তম টেস্টে কত রান করে? এটা একটু দেখতে চাই, সবাই একটু বলে দেন, একটু আমাকে বলে ফেলতে হবে মুশফিকুর রহিম তার 100তম টেস্টে কত রান করে। আই রিপিট, আজকের এই ক্লাসে যতক্ষণ ক্লাসটা নিব মনোযোগ দিয়ে যারা থাকবেন, আজকের ক্লাস এবং বাকি ক্লাসগুলো মোট ধরেন 3 থেকে 4টা ক্লাসের ভিতরে জিকেতে আপনারা 25+ কমন পাবেন। অন রেকর্ড বললাম 25+ কমন পাবেন। তাই স্লাইডটা পেতে অবশ্যই ক্লাসটা শেয়ার করে কমেন্টে ডান লিখবেন এবং একটা করে রিঅ্যাক্ট দিয়ে দিবেন। চলে আসেন, অপারেশন সিন্দুর যুদ্ধ কারা শুরু করে? দেখেন, ভারত এবং পাকিস্তানের ভিতরে কি নিয়ে ঝামেলা হয় আপনারা জানেন অবশ্যই। ভারত এবং পাকিস্তানের দীর্ঘদিন ধরেই একটা নির্দিষ্ট অঞ্চল নিয়ে কিন্তু ঝামেলা চলছে। অঞ্চলটি কি? হ্যাঁ, জম্মু কাশ্মীর। এই কাশ্মীর নিয়ে বারবার ভারত এবং পাকিস্তানের ঝামেলা চলছে। এরই ধারাবাহিকতায় অপারেশন সিন্দুর যুদ্ধ শুরু হয় কার ভিতরে? ভারত এবং পাকিস্তানের ভিতরে। এবং এই যুদ্ধটা কারা মধ্যস্থতা করে? কে করে? ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা তারা যেন আর একে অপরকে হামলা না করে এজন্য কিন্তু মধ্যস্থতা করে। তাহলে যদি প্রশ্ন আসে ভারত এবং পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ কে মিউচুয়াল করে দেয় বা কে মধ্যস্থতা করে দেয়, কি হবে? ডোনাল্ড ট্রাম্প। তারপরে আসেন, এল সালভাদোরের অফিসিয়াল মুদ্রা কি? বিটকয়েন। আপনারা জানেন বিভিন্ন দেশে বিটকয়েন ট্রেডিংটা অপরাধ হলেও এই যে দেশটার কথা বলা আছে এল সালভাদর, এখানে অফিসিয়াল মুদ্রা বিটকয়েন। কোন ব্যক্তিকে শান্তি পুরস্কার দিয়েছে ফিফা? দেখেন, ফিফা এবছর প্রথম একটা অ্যাওয়ার্ড বের করে, সেটা কি? সেটা হচ্ছে শান্তি পুরস্কার। এবং প্রথম এই অ্যাওয়ার্ডটা কাকে দিয়েছে? ডোনাল্ড ট্রাম্পকে প্রথম এই অ্যাওয়ার্ডটা দেওয়ার মাধ্যমে ফিফা তাদের শান্তি পুরস্কার এই অ্যাওয়ার্ডটা দেওয়ার প্রচলন শুরু করেছে। আমরা কিন্তু অনেকগুলো নতুন তথ্য পাচ্ছি। ঠিক আছে, সবগুলো লিখতে বলছি না, কেন বলছি না? কারণ এতগুলো লিখে আপনি শেষ করতে পারবেন না। ইজিয়েস্ট ওয়ে কি? ক্লাসটা শেয়ার করে একটু ডান লিখে দিবেন, পিডিএফ পৌঁছে যাবে আপনাদের কাছে। ওকে, যারা ক্লাসে আছেন প্রত্যেকে একটু কষ্ট করে একটা করে রিঅ্যাক্ট দেন, কমেন্ট করেন, ইন্টারঅ্যাক্ট করেন যে আপনাদের কি কি বুঝতে সমস্যা। চলে আসেন, স্পার্শ অনুযায়ী কোন 3টি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে? দেখেন, আমরা যখন উপগ্রহ থেকে পৃথিবীর বিভিন্ন রকমের ছবি নেওয়ার চেষ্টা করি তখন আমরা দেখতে পেলাম তিনটা দ্বীপ একত্রিত হচ্ছে বা কেন্দ্রীভূত হচ্ছে, মানে একটা পয়েন্টের দিকে এসে মিলিত হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। কোন 3টা? বলেন, সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসানচর। আমার সাথে বলেন, সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসানচর। এইটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই, এই জায়গাটা থেকে প্রশ্ন আসবেই। হয়তো ঢাবিতে আসবে, নাইলে রাবিতে আসবে, নাইলে চবিতে আসবে, এই জায়গা থেকে প্রশ্ন হবে। তাহলে আমার সাথে বলেন, সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ এবং ভাসানচর 3টা কেন্দ্রীভূত হচ্ছে বা এক হয়ে যাচ্ছে। এটা আমরা কিসের মাধ্যমে বুঝি? এটা আমরা বুঝি উপগ্রহ চিত্রে যে দেখা যায় বা যেই ছবিগুলো আমরা পাই সেটা অনুযায়ী। একটু পরে কিন্তু আমরা টপ এমসিকিউ সলভ করব, আর 2 থেকে 3 মিনিট আমরা এগুলো দেখব, তারপর আমরা চলে যাব এমসিকিউ এ। চলে আসেন, নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট কে? বিদ্যা দেবী ভান্ডারী। এই বিদ্যা দেবী ভান্ডারী 2015 সালে, কত সালে? 2015 সালে নারী প্রেসিডেন্ট হয় এবং তিনি নেপালের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট। সবাই একটু নাম লেখেন, বিদ্যা দেবী ভান্ডারী। একটু লিখে ফেলেন, বিদ্যা দেবী ভান্ডারী। ওকে, এটা কিসের ক্লাস? এটা সাধারণ জ্ঞান ক্লাস। এতক্ষণেও যদি না বুঝতে পারেন বা আইডেন্টিফাই না করতে পারেন কিসের ক্লাস হচ্ছে, তাহলে আপনার ঢাবিতে যেন সেকেন্ড টাইম মানে পরীক্ষা চালু করে সেটার একটা আন্দোলন করা উচিত। ঠিক আছে, চলে আসেন, বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে কে আম্পায়ারিং করবেন? কি নাম?
খালি মাথায় রাখবেন, জাকি ভাইয়ের কথা মনে আছে না? তো ওনার নাম হচ্ছে জাকির জেসি। ওনার নাম কি? জাকির জেসি। তাহলে কি মনে থাকবে? কার জেসি? জাকির জেসি। তাহলে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবে কে? জেসি। কার জেসি? জাকির জেসি। সবাই কমেন্টে লেখেন সাকিরা জাকির জেসি, লিখে ফেলেন, সবাই কমেন্টে লেখেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা যখন সাধারণ জ্ঞান আমরা কি, আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই একটু কমেন্ট করি, সবাই কমেন্টে একটু লিখি বা খাতায় লিখি, যেখানেই হোক লেখেন, তাহলে মনে থাকবে। তুরস্কের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আসবে আসবে আসবে, কি নাম? টাইফুন ব্লক 4I। এখানে টাইফুন ব্লক 4I, এখানে রোমান সংখ্যা ইউজ করা আছে। তারপরে আসেন রোহিঙ্গা গণহত্যা দিবস 25 আগস্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা গণহত্যা দিবস কবে? 25 আগস্ট। সবাই কমেন্ট করেন রোহিঙ্গা গণহত্যা দিবস কবে? 25 আগস্ট। কিছুদিন আগে চয় ইউনিটের পরীক্ষা হয়েছে, সেখানে বলেছিল রোহিঙ্গারা কোথা থেকে বিলং করে বা রোহিঙ্গারা কোন দেশ থেকে এসেছে। দেখেন এই রোহিঙ্গা টপিক থেকে আমি যখন ফ্রি ক্লাস নিচ্ছিলাম প্রতিদিন বলতাম রোহিঙ্গা থেকে আসবে, রোহিঙ্গা থেকে আসবে, উপজাতি থেকে আসবে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন সব জায়গায় আসে। ওকে, তারপরে আসেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত? 109। যাদের যাদের বাসায় এখন পড়াশোনা না করলে বেশি বকাঝকা করবে তারা 109-এ কল দিবেন, দিয়ে বলবেন যে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। ওকে, নারী অনূর্ধ্ব 17 বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এটা ভারত এবং শ্রীলঙ্কা। কোথায়? ভারত এবং শ্রীলঙ্কা। এটা আপনারা জানেন অনেকেই, যারা জানেন না একটু দেখে নেন। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড, এই জিনিসটা অনেকবার আসছে, এটাকে সংক্ষেপে বলা হয় BRI। এই প্রকল্প কোন মহাদেশকে সংযুক্ত করবে? এশিয়া, ইউরোপ, আফ্রিকা। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এটা মনে রাখতে পারেন AAF, এশিয়া, আফ্রিকা, সরি AAE, ঠিক আছে? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, AAE। ওকে, তারপর একটা আসেন কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়? সিরিয়াতে যখন যুদ্ধ শুরু হয় তখন কি হয় জানেন? তখন বিভিন্ন জায়গায় সেখানকার মানুষজন ছড়িয়ে ছিটিয়ে যায়, যার কারণে কি সৃষ্টি হয়? অভিবাসী সমস্যা। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ এবং মায়ানমারের ভিতরে জাতিসংঘের মধ্যস্থতা করেছে কোন সংগঠন? UNHCR। আপনারা জানেন যে আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন প্রত্যেকটা ক্লাসে সিআর নির্বাচন হয়। সিআর মানে ক্লাস রিপ্রেজেন্টেটর বা রিপ্রেজেন্টেটিভ। তো সেই জায়গায় সিআর এর কাজ কি? সিআর এর কাজ ক্লাসে কোনো সমস্যা হইলে সমাধান করে দেয়, টিচারের সাথে স্টুডেন্টদের সম্পর্কটা ঠিক রাখে। তো মনে রাখবেন যে এই যে UNHCR এটাও একই কাজ করে। দুইটা দেশের সীমান্ত নিয়ে বিরোধ হলে, দুইটা দেশের ভিতরে জনগোষ্ঠী নিয়ে বিরোধ হলে এই জাতিসংঘের এই ফাউন্ডেশন UNHCR সমাধান করে। কার মতো? সিআর এর মতো। তাহলে আমাকে বলেন রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ মায়ানমারের ভিতরে মধ্যস্থতা করে কে? UNHCR। কে কে পারবেন একটু বলেন তো, এই পর্যন্ত কার কার ডান? চলে আসেন। সংবিধান সংস্কার কমিশন, সংস্কার মানে কোনো একটা জিনিসে যদি সমস্যা থাকে সেটাকে পরিপূর্ণরূপে ঠিক করাকে বলা হয় সংস্কার। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য কত? 105, 105 জন। আমার সাথে বলেন কতজন? এটা কি কক্ষ? উচ্চ কক্ষ। তার মানে কক্ষ তাইলে দুইটা থাকতেছে, উচ্চ কক্ষ একটা, নিম্ন কক্ষ একটা। যেমন ভারতে দুইটা কক্ষ আছে। তাহলে আমাকে বলেন যে এই যে সংস্কার কমিশনের মতে এই উচ্চ কক্ষে কতজনকে প্রস্তাব করা হয়েছে? 105। কমেন্ট করতে হবে 105। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কে? ভলকার তুর্ক। কি নাম? ভলকার তুর্ক। এই নামগুলা এতটা উইয়ার্ড, একটা যদি আপনি মাথায় রাখেন 4টা অপশনের মধ্যে এই নামটা আপনাকে নিজে ডাকবে যে দেখো আমি সব থেকে বিশ্রী নাম, আমাকে টিক দাও। আপনার যদি একবার দেখা থাকে আপনি কিন্তু সুন্দর করে লিখতে পারবেন। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? মানে বাংলাদেশে সব থেকে বেশি ইনভেস্ট করে কোন দেশ? কে করে? যুক্তরাষ্ট্র বা USA। চলে আসেন চীনের যে AI মডেলটি বিশ্বে সাড়া ফেলেছে তার নাম কি? ডিপসিক।
কিছুদিন আগে দেখলেন না যে চ্যাট জিপিটিকে সবাই খুব আন্ডার এস্টিমেট করতেছে, যে না ডিপসিক নামে একটা অ্যাপ এসেছে, এটা চ্যাট জিপিটির থেকে অনেক ভালো। সেই যে অ্যাপটা, সেটার নাম কি? ডিপসিক। ওকে, 20 পর্যন্ত যার যার মুখস্থ হয়েছে একটু আমাকে বলে দেন ক্লিয়ার। এই যে 20 পর্যন্ত পড়িয়েছি, এই 20-এর মধ্যে থেকে আপনারা অন্তত 2টা কোশ্চেন কমন পাবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত কার কার ক্লিয়ার একটু বলে দেন। আমি কি বুঝাইতে পারতেছি নাকি আপনারা বুঝতেছেন না? একটু বলেন ক্লিয়ার কি না এই পর্যন্ত। চলে আসেন আমাদের একেবারে হাই ভোল্টেজ এমসিকিউ। আমাদের হাই ভোল্টেজ এমসিকিউ এবং এই এমসিকিউ গুলো থেকে ইনশাআল্লাহ একটা ভালো সংখ্যক কমন পাবেন। এবং আমরা কি একটা এমসিকিউ করা মানে সেখানে আমরা 4টা ইনফরমেশন করে জানবো। তাইলে আমরা 50টা এমসিকিউ করলে 200টা আমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রবাসী ভোটারদের জন্য নির্মিত মোবাইল অ্যাপ কোনটি? এবছর বা এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসীরাও ভোট দিবে। এখন তাদের যে তথ্য হালনাগাদ করা, সংগ্রহ করা, সংশোধন করা, এই জন্য একটা মোবাইল অ্যাপ তৈরি করে। সেই মোবাইল অ্যাপটার নাম কি সবাই বলেন? প্রবাসী ভোট, ভোটার বিডি, পোস্টাল ভোট বিডি নাকি ইলেকশন বিডি? পোস্টাল ভোট বিডি। চলে আসেন তারপরে। সম্প্রতি ভারতকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কত বছর পর পরাজিত করে? 2, 5, 17 নাকি 22? একটা গোল দিয়েছিলেন আমাদের একজন রকস্টার, সেই রকস্টারের নাম বলেন। আমি আরো ফর্মাল ভাষায়, বইয়ের ভাষায় যদি কোশ্চেনটা করি, বাংলাদেশ এবং ভারত ফুটবল ম্যাচে কে গোল করেছেন বা স্কোর কত ছিল বলেন, ঝটপট বলে ফেলতে হবে। যারা যারা একটু কষ্ট করে ক্লাস করবেন তারা একটু উপকৃত হবেন। যারা যারা টিকটক দেখবেন তাদের সারা জীবন কার্জন হলের বাহিরে দাঁড়িয়ে ভিতরে যাওয়ার অনুমতি চাইতে হবে। আর যারা যারা পড়াশোনা করে চান্স পেয়ে যাবেন তারা অনায়াসে মানি ব্যাগটা বের করে বা ভ্যানিটি ব্যাগ থেকে একটা আইডি কার্ড বের করে শো করে ঢুকে যাবেন বিদদর্পে। আর বাকিদের কি করতে হবে? কার্জন হলের সামনে দারোয়ানের সাথে কথা কাটাকাটি করতে হবে। ঢাবি তো একটা পাবলিক প্রপার্টি, আমি কেন ঢুকতে পারবো না? ঠিক আছে, তাই এখন টিকটক না দেখে, এখন রিলস না দেখে আমরা একটু ক্লাস করি। অলরাইট, আচ্ছা তাহলে কত বছর? 22 বছর। চলে আসেন তারপরে 3 নাম্বার, কমনওয়েলথ মহাসচিব। কমনওয়েলথটা কি এটা আগে আপনার জানতে হবে। এই যে ব্রিটিশরা সারা বিশ্বে অসংখ্য দেশকে তাদের আন্ডারে উপনিবেশ হিসেবে রেখেছিল। এই ব্রিটিশদের প্রাচীনকালে যারা উপনিবেশ ছিল তাদের উদ্দেশ্যে ব্রিটিশরা ভাবলো ওদের ওয়েলফেয়ারের জন্য বা ভালোর জন্য আমরা একটা সংস্থা দেই, সেইটার নাম হচ্ছে কমনওয়েলথ। এই কমনওয়েলথের সদস্য কত আমাকে কেউ বলতে পারবেন? কমনওয়েলথের সদস্য সংখ্যা কত? লিখে ফেলেন কমনওয়েলথ। কমনওয়েলথের সদস্য সংখ্যা কতটি? হ্যাঁ, 22 বছর পর। গ্রেট, অনেকে অ্যান্সার করতে পেরেছেন। নিঝুম আছে, মারিয়া আছে, আদমিন আছে, তাবিয়া আছে, রবিয়া আছে, ওকে, তাসফিয়া আছে। ছেলেদের কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু কমেন্ট করে ফেলেন ছেলেরা। কবিরকে দেখতে পাচ্ছি, ওকে, সামিকে দেখতে পাচ্ছি, চমৎকার, ইমরোজ, ওকে। তাহলে দেখেন এখানে ব্রিটিশ উপনিবেশ সদস্য সংখ্যা 56। এবং আরেকটা প্রশ্ন খুবই বেশি আসে, সর্বশেষ সদস্য কে? সর্বশেষ সদস্য কে? কে জানেন? বলে ফেলেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। খুবই ইন্টারেস্টিং একটা নাম। কি নাম? টোগো। কি নাম? কি গো? টোগো। তাহলে একটু আমাকে বলে দেন কমনওয়েলথ কি? ব্রিটিশদের উপনিবেশ। সদস্য সংখ্যা কত? 56। সর্বশেষ কোন দেশ এই মানে কমনওয়েলথের কি হয়? সদস্য হয়? টোগো। এবং অবভিয়াসলি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটা সবগুলো এই তিনটাই এদের কি? এই তিনটাই এদের উপনিবেশ ছিল। সুতরাং এই কমনওয়েলথে কিন্তু এই তিনটাও পার্টিসিপেট। ওকে, তাহলে বলেন 3-এর অ্যান্সার কি হবে? আমাদের মহাসচিবের নাম সার্লি বচওয়ে, ঠিক আছে। এবং আমাদের সদস্য সংখ্যা 56। লাস্ট যেই দেশটি যুক্ত হয়েছে তার নাম টোগো। এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলে আসেন তারপরে চলে যাব 4 নাম্বার, 20তম G20
সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ফার্স্ট অফ অল G20 দ্বারা আমাদের অনেকেরই অনেক কনফিউশন আছে। G20-তে দেশ আছে কয়টি বলেন, কয়টি দেশ আছে G20-তে? নাম তো 20, গ্রুপ অফ 20, এইরকমই তো কাইন্ড অফ। তাহলে বলেন G20-তে কয়টি দেশ আছে? বলতে হবে G20-তে কয়টি দেশ আছে। আপনারা অনেকে রিয়্যাক্ট দিচ্ছেন না, রিয়্যাক্ট দিতে কার্পণ্য করতেছেন। আমি এত পরিশ্রম করে এই স্লাইডগুলোর কাজ টাজ করে এত সাজেশন রেডি করে আসলাম, আপনারা একটু রিয়্যাক্ট দিবেন না? আপনারা একটু কমেন্ট করবেন না? আপনারা একটু শেয়ার করবেন না? তাহলে তো আমরা উৎসাহ পাবো কোথা থেকে বলেন? ওকে, তাহলে বলেন এই G20-তে দেশ আছে কয়টি? G20-তে দেশ আছে 19টি এবং 2টা ইউনিয়ন আছে। কি কি ইউনিয়ন একটু বলেন? একটা বলে দেই, আফ্রিকান ইউনিয়ন। আরেকটা কি? 2টা ইউনিয়ন যুক্ত আছে, মানে 2টা সংস্থা আর 19টা দেশ, টোটাল 21টা সদস্য। কয়টা? টোটাল 21টা, তার মধ্যে 19টা হচ্ছে দেশ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। তাহলে দেশ হচ্ছে 19টা, তারপরে কি আছে? ইউরোপ এবং আফ্রিকা, এই 2টা ইউনিয়ন আছে। এটা মিলেই হচ্ছে আমাদের কি? এটা মিলেই আমাদের গ্রুপ অফ 20 বা G20। ওকে, তাহলে বলেন 20তম G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নাম্বার 4 কোথায়? বুঝলাম না, একজন লিখেছেন 20টি। না ভাইয়া পুরা 20টা না, 20টা না। হ্যাঁ, এখান থেকে রাবি, চবি, গুচ্ছ একেবারে কম্বাইন্ড, যেখানেই পরীক্ষা দিবেন কমন পাবেন ইনশাআল্লাহ। চলে আসেন নাম্বার 5। বাংলাদেশের প্রথম 6 লেন রেলওয়ে আন্ডারপাস কোথায় অবস্থিত? বিজয় সরণি, মহাখালী, কুড়িল নাকি টিটিপাড়া? কোথায়? টিটিপাড়া। তারপরে আসেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিব। তারপরে চলে আসেন, বাংলাদেশে প্রথম খেলোয়াড় হিসেবে 100তম টেস্ট খেলার মাইল ফলক অর্জন করে মুশফিকুর রহিম, পড়িয়েছি। চলে আসেন তারপরেরটায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় কবে? 13 নভেম্বর 2025, 21 নভেম্বর 2025, 23 নভেম্বর 2025, 30 নভেম্বর 2025। নাম্বার 7 কি হবে বলেন? কবে? 13 নভেম্বর 2025 তারিখে, 13 নভেম্বর 2025 তারিখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি হয়। এই পর্যন্ত কি বুঝতে কোনো প্যারা হইতেছে, সমস্যা হইতেছে? একটু বলেন তো আমাকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন তো প্রিয় শিক্ষার্থীরা। ওকে, ক্লাসে কিন্তু একটু মন দিয়ে থাকতে হবে। আমরা জানি মাঝে মাঝে পড়াশোনা বোরিং লাগে, কিন্তু এই বোরিং কোনো একটা কাজ করার পর ইন্টারেস্টিং একটা পার্ট যখন আমাদের লাইফে আসে, সেটা কিন্তু চমৎকার হয়। বর্তমানে বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা কত? এটা নিয়ে আপনারা অনেকেই অনেক বেশি কনফিউজ, ঠিক আছে? এখন দেখেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য আছে, কোথাও আছে 62, কোথাও আছে 63। এখন এটা নিয়ে আপনাদের মনে অনেক কোশ্চেন, কারণ আপনারা এক এক বইয়ে, এক এক টিচারের, এক এক ক্লাসে এক এক রকমের তথ্য পেয়েছেন। আমি আপনাদের সব থেকে অথেন্টিক তথ্য বলি, একেবারে গেজেটেড হিসেবে করি যদি আমি, আপনারা তাহলে 62টা বলবেন। কয়টা? 62টা। আমাকে বলেন যে 62তম জিআই পণ্য কোনটি? 62তম জিআই পণ্য কোনটি? একটু বলে ফেলতে হবে, 62তম জিআই পণ্য কোনটি? এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, প্রথম জিআই পণ্যর নাম কি জানেন? জামদানি শাড়ি। আমাদের সকলের পরিচিত, মানে ছেলেদের পরিচিত নাও হইতে পারে, মেয়েদের পরিচিত জামদানি শাড়ি। এটা 2006 মানে 2016 সালে নভেম্বর মাসে, কতই নভেম্বর? 17ই নভেম্বর। কবে? 17 নভেম্বর 2016 সালে প্রথম জিআই পণ্য হয় কে? জামদানি শাড়ি। তারপর দেখতে দেখতে বাংলাদেশের প্রায় 62 থেকে 63টা জিনিস আমাদের আইডেন্টিফাই বহন করে বা আমাদেরকে আইডেন্টি দেয়, সেই জিনিসগুলোকে আমরা জিআই পণ্য বলি। মানে আন্তর্জাতিক মানসম্পন্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী যে প্রোডাক্ট, সেগুলোকে আমরা বলি জিআই পণ্য। এখন আমি আপনাদের কোশ্চেন করেছি, 62তম জিআই পণ্য কি?
কিসের তোয়ালে? খালি সবাই বলতেছেন তোয়ালে, কিসের তোয়ালে বলেন? কালীগঞ্জের তোয়ালে। কিসের তোয়ালে? কালীগঞ্জের তোয়ালে। এই পর্যন্ত ক্লিয়ার? পরীক্ষায় আসলে পারবেন? এই যে আপনারা কিন্তু মন থেকে রিয়াক্ট দিচ্ছেন না, কমেন্ট করছেন না, অ্যান্সার দিচ্ছেন না, জিনিসগুলো খুব দুঃখের, কষ্টের। আচ্ছা, সর্বশেষ জিআই পণ্য কি? এই যে পরেরটাতেই সেই কোশ্চেন পেয়ে গেলেন, কালীগঞ্জের তোয়ালে। তারপরে আসেন 10 নাম্বার, বাংলাদেশের নির্বন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 50, 56, 62 নাকি 66? ঝটপট অ্যান্সার করে ফেলতে হবে। অবশ্যই বি ইউনিটে আপনারা জিকে সর্বোচ্চ পরিমাণ যে কোনো প্ল্যাটফর্মের থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে বেশি কমন পাবেন, নিশ্চয়তা দিচ্ছি। শুধু বিশ্বাস রাখেন আর পরিশ্রম করেন। এতদিন ফাঁকি দিছেন, পড়েন নাই, মনে নাই, কোনো হেডেক নাই। লাস্ট এই 6 দিন আপনি এত পরিশ্রম করবেন, আপনি নিজে নিজের কাছে নিয়ত করবেন যে এই 6 দিন যে ঢাবিতে ফার্স্ট হবে তার থেকেও আমি বেশি পরিশ্রম করব। মানে আপনি আপনার বেস্টটা দিবেন, তাহলেই হবে, আর কিচ্ছু না। ইনশাল্লাহ আমরা পারবো। ওকে, তাহলে বলেন নাম্বার 10-এর অ্যান্সার কি হবে? 10-এর অ্যান্সার হচ্ছে 56। কয়টি বলেন? 56। 56টা নির্বন্ধিত দল আছে। চলে আসেন 11। দেশে স্থল বন্দরের সংখ্যা 22, 25, 28 নাকি 30? নাম্বার 11 কি হবে? কয়টি? 2, 22। চলে আসেন তারপরেরটায়, সর্বশেষ কোন স্থল বন্দর বন্ধ করা হয়? মংলা, হিলি, চিলাহাটি নাকি বুড়িগঞ্জ? নাম্বার 12 কি হবে? চিলাহাটি। ওকে, তারপরে আসেন 13, বাংলাদেশের চা বোর্ড কর্তৃক নির্বন্ধিত চা বাগানের সংখ্যা 160, 165, 168 নাকি 171? 13 নাম্বার। 13 নাম্বার কি হবে ভাইয়াপুর একটু বলেন। পিডিএফ যারা যারা ক্লাসটা শেয়ার করে ডান লিখবেন তারা প্রত্যেকে পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। শুধুমাত্র 300টা শেয়ার দেখতে পাচ্ছি, এই 300 জনকে আমরা পিডিএফটা প্রোভাইড করতে পারবো। কারণ মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা শেয়ার, একটা রিয়াক্ট, একটা কমেন্ট আহামরি কঠিন কিছু না, জাস্ট ক্লিক করে আমাদেরকে জানাইলে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, চলে আসেন নাম্বার 13। 13 কয়টি? 171। কত? 171টি। তারপরে চলে আসেন বাংলাদেশের ট্রাউট কর্তৃক নির্বন্ধিত সর্বশেষ চা বাগান, ন্যাশনাল টি, টি ভ্যালি, শফিক চা বাগান, করতোয়া টি কোম্পানি। নাম্বার 14 কি হবে বলেন? শফিক চা বাগান। চা বাগানটা কার? শফিক সাহেবের। চলে আসেন 15, গুম করার অপরাধ। এবার এই কোশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আয়নাঘরের কথা শুনেছেন, আপনারা শুনেছেন বিভিন্ন জনকে গুম করার খবর। তো সেই জায়গা থেকে এই গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি আপনাদের জানতে হবে মৃত্যুদণ্ড, হ্যাং টিল ডেথ। আচ্ছা, নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? যখন কারো কোনো ভিন্ন মত থাকে যে আমি এই জিনিসটা মানতেছি না, তখন এই নোট অফ ডিসেন্টার আবির্ভাব হয়। তাহলে কি হবে বলেন? ভিন্ন মত। চলে আসেন 17 নাম্বার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয় কে? এটা আপনারা এতবার শুনেছেন, এটা নিয়ে আমি বেশি রসিকতা করলে বা কোশ্চেন করলে বিরক্ত হয়ে যাবেন। জোহরান মামদানি, কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তারপরে আসেন, কিন্তু শুধু এটা কি ইম্পর্টেন্ট না, এখন দেখা যাচ্ছে এটা সবাই জানে, এই কোশ্চেনটা দিল না, কিন্তু নিউ ইয়র্ক সিটির একটা এমন তথ্য আছে যে এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট, সেটা দিতে পারে। তাহলে সবাই কি করবেন? নিউ ইয়র্ক সিটি লিখে চ্যাট জিপিটিকে বলবেন যে আমাকে বলে দাও যে ঢাবি বি ইউনিটে আমার এখানে নিউ ইয়র্ক সিটি থেকে আনকমন কোন জিনিসটা আসতে পারে। তাহলেই চ্যাট জিপিটি বলে দিবে। শুধু চ্যাট জিপিটিতে দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে হবে না, ঠিক আছে? পড়াশোনার কাজেও লাগাইতে হবে। তারপরে আসেন, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? মনে রাখবেন লাস্টে 5 আছে, এটার লাস্টেও 5 হবে। আমার 175.34 মিলিয়ন।
তাহলে বলেন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 175.34 মিলিয়ন। 18 পর্যন্ত ডান নাকি একটু আমাকে বলেন। 18 পর্যন্ত কে কে সব পারবেন? পরীক্ষায় আসলে সব পারবেন 18 পর্যন্ত কে কে আছেন একটু বলতে হবে, একটু সাড়া দেন, ইনশাল্লাহ বলেন একটু। 18 পর্যন্ত একেবারে সব পারবেন, যেটা আসবে এ টু জেড পারবেন, একটু বলে ফেলেন। ওকে, তারপরে আসেন 19 নাম্বার, বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম কোনটি? ব্রিটিশ মিউজিয়াম, সাউথ ইস্ট মিউজিয়াম, দ্য গ্র্যান্ড, এটা কি গ্র্যান্ড হবে? ঠিক আছে, দ্য গ্র্যান্ড, দুঃখিত, ইজিপশিয়ান মিউজিয়াম নাকি মিউজিয়াম অফ আর্ট? এটা দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান। ইজিপ্ট বলতে কোন দেশকে বুঝায় বলেন তো? এটা মিশরের একটা জাদুঘর, এবং যেই জাদুঘরটা বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম। ঠিক আছে, চলে আসেন নাম্বার 20-এ। X-59 কি? এটা কি সুপারসনিক জেট, ক্ষেপণাস্ত্র, সাবমেরিন নাকি উপগ্রহ? এটা একটা সুপারসনিক জেট। এবার আসেন আমরা কিছু কোশ্চেন পড়ব, যেই কোশ্চেন থেকে আমরা 1 নাম্বার কমন পাবো। এরকম ধরেন 16টা প্রশ্ন পড়ে 1 নাম্বার কমন। কয়টা প্রশ্ন পড়ে কত কমন? 16টা প্রশ্ন পড়ে 1 নাম্বার কমন। একটু খাতা নিয়ে বসতে হবে। যারা যারা পিডিএফ চান অবশ্যই ক্লাসটা শেয়ার করে ডান লিখতে হবে এবং রিয়াক্ট দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে একটু খাতা নিয়ে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি জিদনি ইলমা। চলেন আমরা শুরু করি। এই যে প্রথম, কে প্রথম, এই জিনিসটা থেকে প্রতিবার প্রশ্ন আসে। ঢাবির চ ইউনিটে আপনারা দেখেছেন প্রথম জাতীয় অধ্যাপক কোশ্চেনটা এসেছিল, বা এই ধরনের প্রশ্ন প্রতিবার ঢাবির টিচাররা, রাবির টিচাররা, চবির টিচাররা, গুচ্ছের টিচাররা কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচাররা প্রচন্ড পছন্দ করে। তো আমরা যে এই 16টা পড়বো, আমাদের প্রত্যেকটা পরীক্ষায় এই 16টা থেকে একটা না একটা আসবে আসবে এবং আসবে ইনশাল্লাহ। দেখেন, হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম নাজমুন আরা সুলতানা। আমার সাথে সাথে বলতে হবে, হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতিকে নাজমুন আরা সুলতানা। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুন আরা সুলতানা। তারপরে দেখেন, আপিল বিভাগের প্রথম যেই মহিলা বিচারপতি তিনি এবং তিনি একই। তাইলে আমি একবারে পড়ব, হাইকোর্ট এবং আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা। আমার সাথে বলেন, হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি এবং আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাম নাজমুন আরা সুলতানা। প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর কি নাম? স্যার এফ রহমান। স্যার এফ রহমান, যদি আমি আরো ইলাবোরেট করে বলি, স্যার এফ রহমান। এবং তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে, ঠিক আছে? এবং সেই হলটা সৌভাগ্যক্রমে আমি সেই হলের বাসিন্দা। তাইলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড এই ভদ্রলোক, এই জন্য এই প্রশ্নটা কিন্তু আসবে আসবে এবং আসবে। সুতরাং প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি ভিসি, ভাইস চ্যান্সেলর কে? স্যার এফ রহমান বা স্যার এফ রহমান। তারপরে আসেন, প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী কে? ব্রজেন দাস। এবং এই ব্রজেন দাসের ব্যাপারটা আপনারা প্রত্যেকেই পড়েছেন। কই পড়েছেন বলেন? আপনাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ে আছে। এবং জিকের আরেকটা ইন্টারেস্টিং তথ্য বলি, কিছু কিছু সাধারণ জ্ঞান কিন্তু ফার্স্ট পেপার বই থেকে আসে। যদি আপনাদেরকে আমি মনে করাই দেই, একটা কোশ্চেন এসেছিল জিকের, যে একটা পান্ডা দিনে কতগুলো বাঁশ খায়। এই প্রশ্নটা কোনো বই কমন দিতে পারেনি। কোথায় থেকে কমন আসছে জানেন? এটা কমন আসছে ইংরেজি ফার্স্ট পেপার বইয়ে একটা প্যাসেজ ছিল, সেই প্যাসেজ থেকে। সুতরাং চোখ কান খোলা রাখলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ভালো করবেন ইনশাল্লাহ। ওকে, এবং আপনাদের আরেকটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে আপনাদের তো শুধু জিকে পরীক্ষা হবে না, তাই না? আপনাদের কিন্তু বাংলা এবং ইংরেজিও পরীক্ষা হবে। তাই
সুতরাং আমরা এটা বলে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা যেই ক্লাস রুটিনটা আমাদের আছে সেই ক্লাস রুটিন অনুযায়ী কিন্তু আপনারা দৈনন্দিন ক্লাস করবেন, তাহলেই কিন্তু আপনাদের মোটামুটি ক্লাসগুলো সবগুলো টপিক আপনাদের কভার হয়ে যাবে। দেখে ফেলেন, এই যে 8 ডিসেম্বর রাত 10টায় কিন্তু আপনারা ইংরেজি পাবেন, 9 ডিসেম্বর রাত 10টায় আপনারা ইংরেজি ক্লাস পাবেন, 10 ডিসেম্বর রাত 10টায় ইংরেজি, মানে 8, 9, 10, 11 আপনারা কিন্তু ইংরেজি এই 4টা ক্লাসের মধ্যে আপনারা সব হাইস্ট এমসিকিউ এবং রিটেন কমন পাবেন। জিকে ক্লাস আজকে সন্ধ্যা 6টায় হচ্ছে, 8 তারিখ আমি মানে কালকে আমি দুপুর 2টায় ক্লাস নিব, একটু উইয়ার্ড টাইম আমি জানি, আপনারা চান্স পাওয়ার জন্য এইটুকু স্যাক্রিফাইস আপনারা করবেন, এই বিশ্বাস আছে আপনাদের উপর। তারপর 9 তারিখ আবার আমি 6টায় ক্লাস নিব, 10 তারিখ আমি আবার দুপুর 2টায় ক্লাস নিব, 8 তারিখ সন্ধ্যা 6টায় বাংলা ক্লাস, 10 তারিখ সন্ধ্যা 6টায় বাংলা ক্লাস, 11 তারিখ সন্ধ্যা 6টায় বাংলা ক্লাস। এই যে 4, 4, 8, 9, 10, 11 এই 11টা ক্লাস আপনার পুরো প্রিপারেশনটাকে একেবারে অনেক অন্য লেভেলের একটা বুস্ট আপ দিবে, যেটা আপনার প্রিপারেশনকে কিন্তু টপ নচ করবে। ওকে, আপনাদের কালকের যেই বাংলা ক্লাস ফার্স্ট ক্লাসে আপনাদের রিটেন যা কিছু আছে সেটা কিন্তু পুরোটা সলভ করা হবে। এবং এই যে আমরা এই কোর্সটা যে চালাচ্ছি, এই কোর্সটার পরে আমাদের এই ক্র্যাশ কোর্সের পরে আপনারা যারা চান যে জিএসটি বা বি ইউনিটের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু আমাদের এই জিএসটি ইন্টেন্সিভ ব্যাচ আছে, যেখানে জিএসটি প্লাস এনইউ আছে। আপনারা কিন্তু শুধুমাত্র 1290 টাকায় এনরোল করতে পারবেন। তাই যাদের প্রিপারেশন নিয়ে একটু সন্দিহান তারা কিন্তু এই কোর্সে জয়েন করে ফেলতে পারেন। এবং 15ই ডিসেম্বর থেকে কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। অলরাইট, চলে আসেন আমরা আমাদের পড়াশোনায় ফেরত যাই। কিছুক্ষণ বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম আমাদের ক্লাসে। আমরা কত নাম্বার এমসিকিউ এ ছিলাম আপনাদের কার কার মনে আছে বলেন? আমরা কত নাম্বার এমসিকিউ এ ছিলাম? আমরা কিন্তু ছিলাম প্রায়, আমাদের কিন্তু এমসিকিউ গুলো শেষ। আমরা ছিলাম স্বাধীন বাংলাদেশের যা কিছু প্রথম। ওকে, পান্ডার থেকে বেশি বাঁশ আমরা অনেকেই খাই, এটা কোনো ব্যাপার না, কিন্তু বাঁশটা যদি আরো দীর্ঘায়িত সময় খেতে না চান ক্লাসে মন দেন। আবার আমরা ক্লাসে ফিরে এসেছি। যাদের বন্ধুরা একটু পানি খেতে গেছে, কোল্ড ড্রিঙ্কস খেতে গেছে বা রিলসে চলে গেছে, তাদেরকে আরেকবার একটু মেনশন দেই। আমরা সবাই 2 জন করে বন্ধুকে মেনশন দেই যাদেরকে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে চাই, যাদেরকে নিয়ে আমরা টিএসসিতে ঘুরতে চাই, কিংবা কলা ভবনে যাদের সাথে আমরা আড্ডা দিতে চাই। একটু একটা করে 2টা করে ফ্রেন্ডকে মেনশন দেই। ওকে, তাইলে এগুলো মনে আছে? হাইকোর্ট এবং আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা, প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান, প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ব্রজেন দাস। আই হোপ ইউ গট ইট। ওকে, চলে যাব সেকেন্ডটায়। এবারও আমাদের নারী এবং মহিলাদের প্রথম হওয়ার যে ব্যাপারটা, প্রথম কে কোন কাজ করেছে, এই জায়গাটা থেকে প্রচন্ড কোশ্চেন আসে। সুতরাং আমাদের এটা ক্র্যাক করতে হবে। করে ফেলি। প্রথম স্থায়ী প্রতিনিধি কিসের স্থায়ী প্রতিনিধি বলেন? ইসমাত জাহান। এটা ফাঁকাই রেখেছি শুধু আপনাদের কাছে জানার জন্য, খুবই ইম্পর্টেন্ট, বলে ফেলেন। তারপরে প্রথম মহিলা জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া হক। তারপরে প্রথম নারী ট্রেন চালক, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কি নাম? সালমা খাতুন। তারপরে চলে আসেন প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা। তারপরে ওয়াইফাই নগরী কি? সিলেট। আমার সাথে বলেন ওয়াইফাই নগরী কি? সবাই কমেন্ট করতে হবে। ওয়াইফাই নগরী কি বলেন? সিলেট। প্রথম নিরক্ষর মুক্ত, প্রথম মানে নিরক্ষর মুক্ত জেলা কি? মাগুরা। প্রথম ট্রেন চালককে? সালমা খাতুন। একটু কমেন্ট করেন তো ভাইয়াপুরা। আপনারা সব ফ্রেন্ড ফেল করেছে? আচ্ছা, সমস্যা নেই, নতুন ফ্রেন্ড বানিয়ে নিতে পারবেন। কেউ কেউ খুব দুঃখের সুরে বলছে কোথাও কেউ নেই। ঢাবিতে চান্স পাইলে দেখবেন এতজন থাকতেছে, আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন। অলরাইট, তারপরে দেখেন প্রথম নারী চালককে? সালমা খাতুন। কমেন্ট করেন। প্রথম মহিলা জাতীয় অধ্যাপককে? ডক্টর সুফিয়া হক। অলরাইট, চলে যাচ্ছি পরেরটায়। প্রথম ভাসমান হাসপাতাল, তার মানে কি? এটা কাইন্ড অফ একটা নৌকার উপরে বিভিন্ন জায়গায় চলমান ছিল, এই জন্য এটাকে বলা হয় প্রথম ভাসমান হাসপাতাল। এবং এটার নাম জীবনতরী। তরী মানে আমরা জানি নৌকা। এরা নৌকায় করে গিয়ে গিয়ে মানুষের জীবন বাঁচাতো, তাই এরা কি নাম? জীবনতরী। যে প্রথম যে সংস্থার সদস্য, মানে বাংলাদেশ প্রথম যে সংস্থার সদস্য হয় কমনওয়েলথ, প্রথম মহিলা ডাক্তারের নাম কি?
জোহরা বেগম কাজী। কাজী নজরুলের কোনো রিলেটিভ না, ঠিক আছে? কাজী দেখে কনফিউজ হবেন না। প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে আ.স.ম. আব্দুর রব। প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয় 2রা মার্চ 1971। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলেন প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় কবে? 2রা মার্চ 1971। প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারীর নাম কি? আ.স.ম. আব্দুর রব। মনে আছে কিনা বলেন? আচ্ছা, এবার আসেন, প্রথম মুদ্রা প্রচলন হয় কবে? বাংলাদেশে, ঠিক আছে? এটা কিসের কথা বলতেছি? বাংলাদেশে 4ঠা মার্চ 1972। আমরা স্বাধীনতা লাভ করলাম 1971-এ। 4ঠা মার্চ 1972-এ কিন্তু আমাদের প্রথম মুদ্রা প্রচলিত হলো। প্রথম মহিলা প্যারেড কমান্ডার পুলিশ, খুবই গুরুত্বপূর্ণ, এলিজা শারমিন। কি নাম? এলিজা। এলিজা। কমান্ডারের নাম কি? এলিজা। প্যারেড কমান্ডার এলিজা। আমার সাথে বলেন, প্যারেড কমান্ডার এলিজা শারমিন। প্যারেড কমান্ডার এলিজা শারমিন। প্রথম মহিলা পুলিশ প্যারেড কমান্ডার, প্রথম মহিলা পুলিশ প্যারেড কমান্ডার এলিজা শারমিন, ঠিক আছে? ওকে। প্রথম 7 সামিট জয়ী, কি নাম? ওয়াসফিয়া নাজরিন। দেখেন, মেয়েরা কি কিছু একটা করলে সাধারণ জ্ঞান হয়ে যায়, কিন্তু ছেলেরা কিছু একটা করলেও খুব সহজে একটা সাধারণ জ্ঞান হয়ে যায় না। প্রথম মহিলা এভারেস্ট বিজয়ীর নাম নিশাত মজুমদার। এটা আপনারা জানেন, এটা আর এবার পরীক্ষায় আসবে না, বাদ দেন। চলে আসি পরেরটায়। প্রথম অস্থায়ী রাষ্ট্রপতিকে? সৈয়দ নজরুল ইসলাম। প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। প্রথম স্পিকার যদি থাকে গণপরিষদ, শাহ আব্দুল হামিদ। প্রথম স্পিকার যদি থাকে জাতীয় সংসদ, মোহাম্মদ উল্লাহ। তাহলে একটু এই দুইটার মধ্যে কনফিউশন ক্লিয়ার করি। যখন সেটা গণপরিষদ ছিল, সেটার স্পিকার কে ছিল? আব্দুল হামিদকে আমরা চিনি না? কিছুদিন আগে রসিক একজন মানুষ, সম্ভবত সিরাজগঞ্জ বাড়ি ওনার, উনি কিন্তু খুব রসাত্মকভাবে কিন্তু সবকিছু মানে পরিবেশনা বা পরিচালনা করতেন। আমরা তার নামে মনে রাখবো। তাহলে যখন বলবে গণপরিষদের প্রথম স্পিকার, আমরা মনে করবো আব্দুল হামিদ। তার আগে একটা শাহ আছে। আর প্রথম স্পিকার যখন জাতীয় সংসদ, তখন মনে রাখবো মোহাম্মদ উল্লাহ। তাহলে কি মনে রাখবো? মোহাম্মদ উল্লাহ। এই পর্যন্ত কার কার ক্লিয়ার একটু বলতে হবে। এই পর্যন্ত যাদের ক্লিয়ার, একটু ক্লিয়ার বলতে হবে। এবং ক্লাসে আছেন কিন্তু রিয়াক্ট দেননি এমন যে সকল পাপি আছেন, তারা একটু ক্লাসটা শেয়ার করে রিয়াক্ট দিয়ে দেন একটা। ওকে, আমরা কিন্তু আরো এমসিকিউ সলভ করব, ঠিক আছে? এই স্লাইডের পরেই কিন্তু আমাদের আবার এমসিকিউ আছে, সুতরাং কেউ পালিয়ে যাওয়ার দুঃসাহস করবেন না। আচ্ছা, তারপরে আসেন, এখন বাকিগুলা সব পড়বো না, খালি গুরুত্বপূর্ণ পড়বো। প্রথম মানচিত্র আঁকে কে? মেজর জেমস রেনেল, এটা আপনারা জানেন। তারপরে প্রথম মহিলা পাইলট, খুবই দরকার। প্রথম মহিলা পাইলট কানিস ফাতেমা রোকসানা। আমার সাথে বলেন, প্রথম মহিলা পাইলট কে? কানিস ফাতেমা রোকসানা। কানিস ফাতেমা রোকসানা প্রথম মহিলা পাইলট, খুবই গুরুত্বপূর্ণ। আবার বললাম, চলে আসেন। প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম আমরা জানি। প্রথম মহিলা মেয়র এবার আসবে না। প্রথম মহিলা রাষ্ট্রদূত, গুরুত্বপূর্ণ। প্রথম মহিলা রাষ্ট্রদূতের নাম কি? রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী। প্রথম নোবেল বিজয়ী বাংলাদেশের, এটা জানেন, এটা আসবে না, এত সহজ কোশ্চেন দিবে না। বাংলার প্রথম বাণিজ্য জাহাজের নাম বাংলার দূত। তারপরে আসেন, প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মানুষ, খুবই গুরুত্বপূর্ণ, আসবে পরীক্ষায়। ঢাবির প্রথম ছাত্রী কি নাম? লীলা নাগ। অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে বাংলাদেশ 1884। এটা কার কথা বলতেছে? বাংলাদেশের। ওকে, চলে আসেন। এরপরের গুলো আপনারা রিডিং করলেই পারবেন, আহামরি কঠিন কিছু নেই, ঠিক আছে? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভুটান, তারপর ভারত। দুইটা দেশই একই দিনে স্বীকৃতি দেয়। কত ডিসেম্বর? বলে ফেলেন, কত ডিসেম্বর? কিন্তু প্রথমে দেয় ভুটান, তারপর দেয় ভারত। কতই ডিসেম্বর দেয়? একই ডেটে দেয়, কিন্তু একটু আগে দেয় ভুটান। এবং টেস্ট টিউব শিশুর মাকে ফিরোজা বেগম। প্রথম টেস্ট টিউব শিশুর মা হচ্ছে ফিরোজা বেগম। কোন দেশের প্রেক্ষাপটে? অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে। ওকে, তারপরে আসেন, আমরা চলে যাচ্ছি আমাদের 21 নাম্বার এমসিকিউ এ। ক্লাস কি বেশি বোরিং লাগতেছে? আমি কি আপনাদের খুব বেশি বোর করছি?
ক্লাসে আছেন 800 মানুষের মতো, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 500টা, তাইলে বাকি 300 বা 350 মানুষের কি স্লাইডগুলো দরকার না? সেটা যদি হয়ে থাকে তাহলে আর ওইদিকে কথা বাড়াবো না, চলে যাই 21 নম্বরে। দেখেন, মেলোনি ডক্ট্রিন কোন দেশের সাথে সম্পর্কিত? ইতালি, জার্মানি, বেলজিয়াম নাকি ফ্রান্স? মেলোনি ডক্ট্রিন কোন দেশের সাথে সম্পর্কিত? দেখেন, ইতালির পররাষ্ট্রনীতি, যে ইতালির রাষ্ট্রপতি কার সাথে কি রকম সম্পর্ক বজায় রাখবেন, কি যুদ্ধনীতি অবলম্বন করবেন, কোন রাষ্ট্রের সাথে কেমন ব্যবহার করবেন, এগুলো নিয়েই হচ্ছে মেলোনি ডক্ট্রিন। সেই জন্য ইতালির পররাষ্ট্রনীতি যেহেতু, সুতরাং এটা কার সাথে সম্পর্কিত? এটা ইতালির সাথে সম্পর্কিত। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য 100, 105, 108 নাকি 110? নাম্বার 22 কি হবে বলেন? 105টি। আমরা আজকে কিন্তু খুব একটা কমেন্ট পড়ছি না, কারণ আমরা জানি যে এই সময়ে আপনাদের কাছে শোনার, জানার, বারবার জিজ্ঞেস করার মতো এটা সময় নয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীকে? তাসকিন, সাকিব, তাইজুল নাকি মোস্তাফিজ? নাম্বার 23 বলে ফেলেন। কে? তাইজুল কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট শিকারী। কিসে? টেস্ট ক্রিকেটে। চলে আসেন 24। WTO বিশ্ব বাণিজ্য সংস্থা, বাণিজ্যের জন্য ট্রেড টি আছে, WTO আছে। এর মন্ত্রী পর্যায়ের 14তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ইতালি, ক্যামেরুন, সুইডেন নাকি ডেনমার্ক? 24 কোথায় হবে বলেন? ক্যামেরুনে হবে। তারপরে আসেন, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 72.3, 73.3, 74.3, 75.3? 25 নাম্বার কি হবে? 25-এর অ্যান্সার হবে 72.3। ওকে, গড় আয়ু ব্যাপারটা তো বোঝেন না, বুঝলে আমাকে বলতে পারেন। তারপরে দেখেন, এটা মেইনলি বুড়ো ভেস্তনিক, এখানে বুড়ে আছে। মেইনলি যখন আমরা ইংরেজিতে উচ্চারণ করি, উচ্চারণটা হয় বুড়ো ভেস্তনিক। ভেস্তনিক মিসাইল কোন দেশের তৈরি? মনে রাখবেন, ভেস্তনিকের সাথে ভ্লাদিমির একটা মিল আছে না, ভ্লাদিমির পুতিন, তার মানে এটা কোন দেশের হবে? এটা রাশিয়ার হবে। এবং রাশিয়া বলেছে, বা পুতিন সাহেব দাবি করেছে, এই যে তাদের মিসাইল, বুরোস ভেস্তনিক মিসাইল, এই মিসাইলের সমকক্ষ কোনো মিসাইল বিশ্বের কোনো দেশের কাছে নেই। এবং তিনি আরেকটি কথা বলেছেন, বিশ্বের যে কোনো প্রাচীর বা যে কোনো সুরক্ষা বলয়কে এই বুড়ো ভেস্তনিক মিসাইল যেটা আছে সেটা কিন্তু ভেদ করতে পারে। এটা নিয়ে অনেক চর্চা হয়েছে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাম্প্রতিক। চলে আসি তারপরেরটায়। পড়াশোনা করতে হবে ভাই আপু, অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু জানতে হবে। বর্তমানে ঢাকা বিশ্বের কততম মেগা সিটি? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? 27 দ্বিতীয়, ঠিক আছে, সেকেন্ড। তারপরে আসেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র হিসেবে ঘোষণা দেন কোন দেশকে? মানে ন্যাটোর বাহিরে এই দেশটা আমার কি মিত্র বা বন্ধু? পাকিস্তান, ভারত, সৌদি আরব নাকি কাতার? 28 কাকে দেয়? সৌদি আরবকে দেয়। ওকে, তারপরে চলে আসেন নাম্বার 29। বিশ্বের সর্বাধুনিক বিমানবাহী রণতরী, রণ মানে কি? যুদ্ধ, যুদ্ধের নৌকা, এইরকম একটা নাম দিয়েছে। নামে তরী হইলেও এটা কিন্তু বিমানবাহী। ফুজিয়ান কোন দেশের? চীন। তারপর হচ্ছে ইরান, আমেরিকা নাকি উত্তর কোরিয়া? নাম শুনেই বোঝা যায়, ফুজিয়ান কি হবে? চীনের, চীনের। ওকে, তারপরে আসেন 30 নাম্বার। আমরা কিন্তু একেবারে হুবহু কমন পাবো, সুতরাং মনোযোগ, 100 মনোযোগ। কত পার্সেন্ট মনোযোগ? 100% মনোযোগ। ক্লাসের মাঝখানে আমি দুই একটা মজা করি এই জন্য, যাতে আপনাদের মনোযোগটা ধরে রাখতে পারি। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত? 75.6, 77.9, 79.8, 80.3? নাম্বার 30 বলে ফেলেন। 30 নাম্বারটা কি হবে? কি হবে? 77.9।
এই পর্যন্ত 30 পর্যন্ত আসলে পরীক্ষায় কে কে অ্যান্সার করতে পারবেন সবাই একটু বলে দেন। যারা যারা শেয়ার করেছেন ক্লাস শেষ হওয়া মাত্র সবার কাছে রকেটের বেগে মিসাইলের বেগে কিন্তু পিডিএফ চলে যাবে, সুতরাং যারা যারা শেয়ার করেননি দ্রুত শেয়ার করতে হবে। 30 পর্যন্ত যারা পারবেন একটু বলে ফেলেন ইনশাআল্লাহ। ওকে, তারপরে আসেন 31 ডেমোক্র্যাট 66 কোন দেশের রাজনৈতিক দল? এখানে ডেমোক্র্যাট দেখেই আপনারা কিন্তু কোনো দেশ দিবেন না, 66 আছে, কিছু একটা লেজুর আছে, তাইলে 31 এর আনসার কি হবে বলেন? 31 নাম্বারটা হবে আমাদের নেদারল্যান্ড। তাইলে আমরা খালি মনে রাখবো নেদারল্যান্ড 66, তার মানে 66 যদি কোনো সংস্থা দলের নামের সাথে থাকে সেটা কার? নেদারল্যান্ডের। সবগুলো হবে না, এটা যেহেতু আলোচিত তাই এইভাবে বললাম। তারপর দেখেন ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক কে? মহাপরিচালক কে? খালেদ আল ইনানি। আমাদের বিচ আছে না ইনানি বিচ, এই কথা মনে রাখবেন যে ইউনেস্কো ইনানি বিচে ঘুরতে আসছে, তাইলে কে হবে মহাপরিচালক? খালেদ আল ইনানি। এশিয়ানের 11তম সদস্য পদ লাভ করে কোন দেশ? একটু অ্যান্সার করেন। দেখেন এশিয়ানের পূর্ণরূপ যদি আমি বলি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, কি হবে? অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট, তারপরে ইতে কি বলেন? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমার যেই এশিয়ান আছে এখানে কিন্তু বানানটাতে আমার একটু এখানে ঝামেলা আছে, মেইনলি হচ্ছে আমার এশিয়ান, তারপরে আমার কি হবে বলেন? সরি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, সেখানে আমার এশিয়ান মানে প্রথম ওয়ার্ডগুলো দিয়ে চলে আসছে। ওকে, এই এশিয়ান প্রতিষ্ঠিত হয় কবে? এশিয়ানটা প্রতিষ্ঠিত হয় 8 আগস্ট। একটু আমাকে সালটা বলতে হবে, আপনাদের কমেন্ট আমি খুব স্লো পাচ্ছি, একটু কমেন্ট করেন দ্রুত। কবে? 1967। আপনারা কিন্তু কমেন্ট করতেছেন না। এশিয়ানটা প্রতিষ্ঠিত হয় 8 আগস্ট 1967-তে, ঠিক আছে। এই এশিয়ানের বর্তমান যেই মহাপরিচালক তার নাম কি? একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করতে হবে। কি নাম? তিনি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত এবং তার নামের ভিতরে কিন্তু প্যাটার্নে একটা চমৎকার একটা ইয়ে আছে। কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? শোনা যাওয়ার কথা তো। কি নাম? কাও কিম হার্ন। কি নাম বলেন? ডক্টর কাও কিম হার্ন। তিনি বর্তমান মহাপরিচালক এবং তিনি কোথাকার জানেন? তিনি কিন্তু কম্বোডিয়ার। কোথাকার? কম্বোডিয়া। এই যে এতগুলো ইনফরমেশন দিতেছি আপনাদের কি মনে হয় কমন আসবে না? অবশ্যই কমন আসবে। এবং এদের সর্বশেষ যোগ দিয়েছে কোন দেশ? এটার অ্যান্সার বলে ফেলেন। কোন দেশ? পূর্ব তিমুর। এখন আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে পূর্ব তিমুর, এই পূর্ব তিমুরের রাজধানীর নাম জানেন? ভারতের মতোই একটু চেঞ্জ, দিল্লি। এদের রাজধানীর নাম কি বলেন? এদের রাজধানীর নাম দিল্লি। এন্ড আরেকটা ইনফরমেশন অ্যাড করি, এদের মুদ্রার নাম বলেন। এদের মুদ্রা কি? এই পূর্ব তিমুরের মুদ্রার নাম জানেন কেউ? অ্যান্সার করে ফেলেন, কি হবে? হ্যাঁ, ইউএস ডলার। তাহলে অনেকগুলো তথ্য পাইলাম। কি কি তথ্য পাইলাম? এই এশিয়ান 8 আগস্ট 1967-তে গঠিত হয়। এটার মহাপরিচালক বর্তমান ডক্টর কাও কিম হার্ন। এটার সর্বশেষ সদস্যের নাম পূর্ব তিমুর। পূর্ব তিমুরের রাজধানীর নাম দিল্লি। দিল্লি না, দিল্লি, দিল্লি। তারপরে মুদ্রার নাম ইউএস ডলার। এই পর্যন্ত কার কার ক্লিয়ার একটু বলতে হবে। ASE, এখানে দেখেন ASEAN, এশিয়ান। এটার একটু আমাকে পূর্ণরূপটা বলতে হবে কি? এখানে দেখেন সাউথের জন্য এস আর ইস্টের জন্য ই। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, ঠিক আছে। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কার কার ক্লিয়ার একটু বলে ফেলেন। ক্লিয়ার? ওকে, চমৎকার। আজকের ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট এত চমৎকার রেসপন্স করতেছে। স্মার্ট মানুষজনের ক্লাস নিতেও ভালো লাগে।
সম্প্রতি বাংলাদেশের সঙ্গে কোন দেশের সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু হয়েছে? কোন দেশের বলেন? চিরশত্রুরা যখন চিরবন্ধু হয়ে যায়, পাকিস্তানের সাথে সম্প্রতি বাংলাদেশের সরাসরি সমুদ্রপথে শিপিং এর সেবা চালু হয়েছে। চলে আসেন 21 নভেম্বর 2025 বাংলাদেশের সংঘটিত ভূমিকম্পটির উৎপত্তি স্থল কোথায় ছিল? খুবই গুরুত্বপূর্ণ। কোথায় ছিল? রাজশাহী, নেত্রকোনা, নরসিংদী, ময়মনসিংহ। বলেন। আরেকটা এমসিকিউ বলে রাখি, বাংলাদেশে এ যাবৎকালে হওয়া সর্বোচ্চ ভূমিকম্পের মাত্রা 8.5। এটা নিয়ে বিস্তারিত বলবো। 35-এর অ্যান্সার করে ফেলেন। 35 কি হবে? নরসিংদী। হ্যাঁ। তারপরে আসেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়, এটার নাম মন্থা। মেইন নাম কি? মন্থা। কোনো কোনো জায়গায় পাবেন মন্থা, আবার কোনো কোনো জায়গায় পাবেন মন্থা, দুইটাই রাইট। নামকরণ করে কোন দেশ? রাশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ নাকি ইরান? নাম্বার 36 কি হবে? থাইল্যান্ড এটার নামকরণ করে। চলে আসেন তারপরেরটা, নাম্বার 37। এই তো মেগা ক্লাসের রুটিন দেখিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা সেখানে ক্লাস করবেন, এবং যারা জিএসটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছেন শুধুমাত্র অফার মূল্যে 1290 টাকায় আপনারা এনরোল করতে পারবেন। 15 তারিখ থেকে ব্র্যান্ড নিউ ব্যাচে কিন্তু ক্লাস হবে। ওকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন কে? আলী রিয়াজ। তারপরে আসেন, এই যে আরেকজন দেখতেছি শফিকুল আলম। শফিকুল আলমটা কে? শফিকুল আলমটা প্রেস সচিব। আসিফ নজরুলকে আইন উপদেষ্টা, মাহফুজ আলমকে তথ্য বিষয়ক উপদেষ্টা। এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। চলে আসেন, সশস্ত্র বাহিনী দিবস 19 নভেম্বর, 21 নভেম্বর, 23 নভেম্বর, 27 নভেম্বর। 38 কি হবে? 21 নভেম্বর। চলে আসেন নাম্বার 39। নাম্বার 39-এ 74তম মিস ইউনিভার্স নির্বাচিত হয় কে? সেখানে কিন্তু বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা কিন্তু ছিল, তবে দুর্ভাগ্যক্রমে সে কিন্তু উইনার হইতে পারে নাই। কে হইছে? ফাতিমা বশ। ওকে। তারপরে আসেন, এটা কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন যে মিস ইউনিভার্স নির্বাচিত হয় সে অবশ্যই কি? সে অবশ্যই হচ্ছে বস। সে কি? বস। তাহলে আপনি অটোমেটিক যেটাই বস পাবেন বা বস পাবেন দিয়ে দিবেন, তাইলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, চলে আসেন, ছেলেরা এটা অবশ্যই খুব ভালো করে জানে, আমি জানি। তারপরে আসেন, এবছর অনন্যা সাহিত্য পুরস্কার লাভ করে কে? মহুয়া রৌফ, নুসরাত তিশা, জেমি চৌধুরী, আয়েশা মীরা। নাম্বার 40। 40 কি হবে বলে ফেলেন? 40 মহুয়া রৌফ। তারপরে চলে আসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয় কবে? 5 আগস্ট, 13 নভেম্বর, 17 নভেম্বর, 27 নভেম্বর। আমরা জানি 5 আগস্ট না, বাকি তিনটার ভিতরে একটা হবে। তাহলে বলে ফেলেন কি হবে? 17 নভেম্বর। কবে? 17 নভেম্বর। চলে আসেন তারপরেরটা 42। অনেকক্ষণ থেকে দেখতেছি না কমেন্ট, একটু কমেন্টটা দেখে ফেলি। শুধু 460টা মানুষজন আজকের পিডিএফটা পাবেন, যেহেতু তারা শেয়ার দিয়েছেন, বাকিদেরকে তো আর দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে? ওকে। তাহলে আসেন, বাংলাদেশে উৎপত্তি বৃহৎ মাত্রার যে ভূমিকম্প 8.5 কত সালে হয়েছে? 62, 56, 2007 নাকি 2025? নাম্বার 42 কবে হয়েছে? 2007 সালে। চলে আসেন 43-এ বেগম খালেদা জিয়া কতবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়? কতবার হয় বলেন? 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তারপরে আসেন 44, বিশ্বের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত মহাসড়ক নির্মাণ করেছে কোন দেশ? কোন দেশ করেছে? সংযুক্ত আরব আমিরাত করেছে। চলে আসেন তারপরেরটায় 45। খুব জোরে যাচ্ছি, আচ্ছা থামলাম। 45 নাম্বার, ড্রিম অফ দ্য ডেজার্ট কিসের নাম? বলে ফেলেন, ড্রিম অফ দ্য ডেজার্ট কিসের নাম? ড্রিম অফ দ্য ডেজার্ট কিসের নাম প্রিয় শিক্ষার্থীরা? বলে ফেলেন। এটা একটা ট্রেনের নাম। মরুভূমির স্বপ্ন, কত কিছুরই স্বপ্ন থাকে। আপনার স্বপ্ন ঢাবিতে পড়বেন, আর
মরুভূমির স্বপ্ন, সেখানেও ট্রেন চলাচল করবে। ওকে, চলে আসেন। ত্রয়োদশ মানে কি 13তম জাতীয় নির্বাচনের দিন কয়টি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে? 1, 2, 3 নাকি 4? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বলে ফেলেন। যারা যারা পিডিএফ চান তাদেরকে ক্লাসটা শেয়ার করতে হবে, ঠিক আছে? বারবার পিডিএফ কিভাবে পাবো না বলে ক্লাসটা শেয়ার করলে পিডিএফটা আমরা অটোমেটিক দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কয়টি প্রশ্নে গণভোট হবে? 1, 2, 3 নাকি 4? কয়টা প্রশ্নে? নাম্বার 46, 4টা প্রশ্নে। চলে আসেন তারপরে। 2025 থেকে 2039 সাল পর্যন্ত জেনারেশনকে কি বলা হবে? জেনারেশন বিটা বলা হবে। এখন আমাকে বলেন, এই যে সারাদিন নিজেদেরকে জেনজি বলেন, যেটা অ্যাকচুয়ালিতে জেনজি বা জেন জেড, এই জেনজি কত সাল থেকে কত সালে জন্মগ্রহণ হলে তাদেরকে জেনজি বলা হয়? এই জেনজি সময়কালটা বলেন। জেনজি সময়কালটা বলেন। হ্যাঁ, একবার শেয়ার করলেই হবে, চাইলে 5 বার শেয়ার করতে পারেন, আমরা মাইন্ড করব না। ওকে, আজান দিচ্ছে, অতক্ষণে আপনারা জেনজি সময়কালটা বলে ফেলেন, আর আমি আপনাদের জন্য একটু লিখি কথা না বলে। আজান শেষ হলে আমরা আরো 20 মিনিট ক্লাস নিব, সুতরাং সবাই একটু মনোযোগ দিয়ে থাকতে হবে, ঠিক আছে? শেষ মোমেন্টে এসে হাল ছেড়ে দিলে কিন্তু হবে না, একটু ওয়েট করব।
ওকে, আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এটা কবে হয়েছে? 2025 সালে। কেন হয়েছে? এই যে বর্বর ইসরায়েল চারিদিক থেকে আমাদের প্রিয় ফিলিস্তিন এবং গাজাবাসীদেরকে মানবিক যে সহায়তা, তাদের কাছে যে খাদ্য যেত, তাদের কাছে পানি যেত, তাদের কাছে ওষুধ যেত, বা তাদের জীবন ধারণের যে সকল জিনিস যেত, সেগুলোকে বাধাপ্রাপ্ত করে। তারপরে একদল মানবিক মানুষ বিভিন্ন দেশ থেকে প্ল্যান করলো, আমরা কি করব? আমরা আমাদের ভাইদের কাছে, আমরা নির্যাতিতদের কাছে, আমরা মজলুমদের কাছে কি করব? আমরা নৌবহরের মাধ্যমে তাদের খাবার পৌঁছে দিব। সেই মহান কাজে যুক্ত হয়েছিল একমাত্র বাঙালি, নাম তার ডক্টর শহীদুল আলম। কি নাম? ডক্টর শহীদুল আলম। সুতরাং এটা সাধারণ জ্ঞানে আসার মতো একটা কোশ্চেন। দ্বিতীয় বিষয়, ভদ্রলোক একটা লাইব্রেরি তৈরি করে, নাম দিক পিকচার লাইব্রেরি। কত সালে? 1889। যদি পরীক্ষায় আসে কত সালে দিক আপনার পিকচার লাইব্রেরি তৈরি করা হয়? 1889। যেহেতু তিনি একজন সাংবাদিক হিসেবে ফটোগ্রাফার ছিল, এই জন্য তিনি ছবি তুলতো। সেই ছবিগুলো প্লাস বাহিরের বিভিন্ন ছবি দিয়ে তিনি একটা পিকচার লাইব্রেরি তৈরি করে। সেইখানে বিভিন্ন ধরনের ছবি সংরক্ষিত হয়। এবং ভদ্রলোক 2018 সালে একটা ফেমাস ম্যাগাজিন, নাম টাইম ম্যাগাজিন, তাদের সেরা ব্যক্তিত্ব হিসেবে পুরস্কার পেল। তাহলে আমাকে বলতে হবে ডক্টর শহীদুল আলম কে ছিল? একজন মানবাধিকার কর্মী এবং একজন ফটো সাংবাদিক, মানে ছবি তুলতো। দ্বিতীয় যেই বিষয়টা জানতে হবে, তিনি কত সালে এই দিক পিকচার লাইব্রেরি গড়ে তোলে? 1889। তারপর তিনি কোন ম্যাগাজিন অনুসারে 2018 সালে সেরা ব্যক্তিত্ব পুরস্কার পায়? টাইম ম্যাগাজিন। লাস্ট ওয়ান, কত সালে তিনি 21শে পদক পায়? 2025। একটু আমার সাথে বলতে হবে, আমার সাথে একটু বলতে হবে। এই দিক পিকচার লাইব্রেরি কত সালে তৈরি করা হয়, বা তিনি কত সালে তৈরি করে? দ্বিতীয় আরেকটা জিনিস বলতে হবে, তিনি 21শে পদক পায় কবে? কত সালে 21শে পদক পায় বলতে হবে আমাকে। তৃতীয় যেই জিনিসটা আমাকে জানাতে হবে সেটা হচ্ছে তিনি টাইম ম্যাগাজিন কর্তৃক কি পায়? তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ বা সেই বছরের জন্য সেরা ব্যক্তিত্বের পুরস্কার পায়। এই টাইম ম্যাগাজিনের এই সেরা ব্যক্তিত্ব পুরস্কার কবে পায়? কত সালে? সেরা ব্যক্তিত্বের জন্য বা সেরা ব্যক্তি হিসেবে পায় কবে? 2018-তে। তিনি 21শে পদক কবে পায় বলে ফেলেন, ঝটপট বলতে হবে। 21শে পদক পায় এই বছর 2025 সালে। এবং এই দিক লাইব্রেরি তিনি প্রতিষ্ঠা করেন কবে বলে ফেলেন ঝটপট। দিক পিকচার লাইব্রেরি যেটা, আচ্ছা এটা ভুলে কি আমি 1800 বলেছি মনে হয়, সরি, এটা হচ্ছে 1989, ভুলে 1800 বলেছি, এটা ঠিক করে নেন। 1889, এটা 1800 নয়, এটা 1989, ঠিক আছে, এটা ঠিক করে নেন। এটা 1889 বলেছি ভুলে, এটা হবে 1989, একটু ঠিক করে নেন। এখান থেকে হুবহু কমন পাবেন, একদম কোনো টেনশন করবেন না, ঠিক আছে? ওকে, তারপরে চলে আসেন, আমরা চলে যাব আমাদের আবারও এমসিকিউ এ। 47 গেল। 48, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে কয়টি রাজনৈতিক দল? 20, 22, 23 নাকি 25? 24টা দল এবং জোট সাইন করে, সেই হিসেবে আমাদের অ্যান্সার দিতে হবে কত? আমরা অ্যান্সার দিব 25টা। চলে আসেন তারপর 2026 সালে ফুটবল বিশ্বকাপে স্বাগতিক দেশ কয়টি? 1, 2, 3 নাকি 4? নাম্বার 49। নাম্বার 49 বলে ফেলেন। নাম্বার 49 কি হবে? 3টা দেশ। চলে আসেন নাম্বার 50-এ। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.12, 1.36, 1.67, 1.82? একটু অ্যান্সার বলে ফেলতে হবে। নাম্বার 50 কি হবে বলে ফেলেন। 1.12।
আজকের ক্লাসের মতো এরকম কিন্তু আরো 3টা ক্লাস হবে, যেই নিক যেভাবেই নিক এইগুলা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? কাকি মনে রাখবেন, আমাদের সবার কাকি, আঙ্কেল যেমন হয় আন্টি সেই রকম। কি কাকি? সুশীলা কাকি। কিন্তু এখানে একটা রেপ আছে, কার কি? সুশীলা কার কি, যেটাকে আমরা সুশীলা কাকি নামে মনে রাখতে পারি। 36 আওয়ার্স অফ বিট্রিয়াল মানে হচ্ছে, বিট্রিয়াল মানে কি? ধোকা দেয়া কিংবা প্রতারণা করা। 36 ঘন্টার প্রতারণা কাকে বলা হয়? 36 আওয়ার্স অফ বিট্রিয়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে মানে কার উপরে নির্মাণ করা হয়েছে? জুলাই গণ অভ্যুত্থান বা অভ্যুত্থান, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা, ভোট কারচুপি নাকি পিলখানা হত্যাকাণ্ড? 52 নাম্বার একটু অ্যান্সার করে ফেলেন। 52 নাম্বার একটু অ্যান্সার করে ফেলতে হবে। 52 নাম্বার একটু অ্যান্সার করেন। 52 নাম্বার বলে ফেলেন। এটা পিলখানায় যে হত্যাকাণ্ড চালানো হলো ভারত এবং বাংলাদেশ সরকারের যোগ সাজসকে, সেটা কিন্তু নির্দেশ করে, তার মানে পিলখানা হত্যাকাণ্ড। চলে আসেন তারপরে নাম্বার 53। বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হলো? দেখেন অনেক সময় মানে জেলখানায় রাখলে অনেকের পেস্টিজে লাগে, অনেক মানে মানুষজন যেন পেস্টিজে না লাগে, এই জন্য জেলখানাটাকে নাম চেঞ্জ করা হচ্ছে। কি রাখার প্ল্যান করা হচ্ছে? ন্যাশনাল কারেকশন সার্ভিসেস, বাংলাদেশ কারেকশন ইনস্টিটিউট, কারেকশন সার্ভিসেস বাংলাদেশ, বাংলাদেশ কারেকশন সার্ভিসেস। বলেন 53 নাম্বার। এটা আস্তে আস্তে এমন হয়ে যাবে, ছেলে কি করে? কারেকশন সার্ভিস বাংলাদেশে থাকে, কেউ আর বলবে না জেলে থাকে। কি হবে? সি নাম্বার, কারেকশন সার্ভিসেস বাংলাদেশ। চলে আসেন তারপরটায় চলে যাই। 54 গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির বর্তমান কি? জুলাই ডিজিটাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, বাংলাদেশ ডিজিটালাইজ ইউনিভার্সিটি, বাংলাদেশ টেকনোলজি ইউনিভার্সিটি। 54 খুবই গুরুত্বপূর্ণ, এটার নাম আগে ছিল বঙ্গবন্ধু দিয়ে, এটা চেঞ্জ করে ফেলা হয়েছে। বলে ফেলেন অ্যান্সার কি হবে? প্রিয় শিক্ষার্থী একটু ঝটপট বলতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু 100টা সলভ করব, সুতরাং একটু ধৈর্য রাখতে হবে। এটা ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ। চলে আসেন তারপরেরটা। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনে পরিশোধিত মূলধনের সীমা কত নির্ধারণ করেছে? মানে আপনি ডিজিটাল ব্যাংক স্থাপন করলে আপনার কত টাকা মূলধন থাকা লাগবে? 125 কোটি, 300 কোটি, 400 কোটি নাকি 500 কোটি? 55 নাম্বার বলেন। 55 কি হবে বলেন? 300 কোটি টাকা লাগবে, 1-2 টাকা না, 300 কোটি টাকা। আচ্ছা 56 চীনের বিনিয়োগে নির্মিতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি? ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন। 2 নাম্বার পটুয়াখালী এক্সক্লুসিভ ইকোনমিক জোন, বরগুনা এক্সক্লুসিভ, এখানে এক্সক্লুসিভটা ভুল আছে, বানান ঠিক করে নেবেন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, বরিশাল ফ্রেন্ডশিপ ইকোনমিক জোন। 56 বলে ফেলতে হবে। 56 একটু বলে ফেলেন। ছাপ্পান্ন নাম্বার কি হবে বলেন? 56। দাঁড়ান আমি একটু আপনাদের কমেন্টটা অন করে ফেলি, 30 সেকেন্ড লাগবে। বলে ফেলেন, ঝটপট বলে ফেলতে হবে। আই রিপিট, যারা ক্লাসগুলো করতেছেন, যারা এগুলো পড়বেন, রিভিশন দিবেন, তাদের সব কিছু তাদের কমন আসবে। আর যারা পড়বেন না, অবহেলা করবেন বা মনে করবেন এতদিন পড়িনি এখন পড়ে কি হবে, তাদের আসলে চোখের পানি পড়বে একটা সময়ে। আচ্ছা চলে আসেন তাহলে কি হবে? 56 কি হবে? হ্যাঁ 56 এ ভোলা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী। ওকে চলে আসেন 57তে চলে যাই। 2025 সালে সেপ্টেম্বরে 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত করে কি নামকরণ করা হয়? সমন্বিত ইসলামিক ব্যাংক, সেন্ট্রাল ইসলামিক ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক, ইউনাইটেড ইসলামী ব্যাংক। 57 57 নম্বরের অ্যান্সারটা বলে ফেলেন ঝটপট। কি নাম দেওয়া হয়েছে? সবগুলো যেহেতু একত্রিত হয়েছে সুতরাং নাম হয়েছে ইউনাইটেড। তারপরে আসেন
আমি বোর্ডটা সরিয়ে দিয়েই দাঁড়িয়েছি যাতে আপনাদের দেখতে সমস্যা না হয়। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে? নাদিয়া সাহা, শাবানা মাহমুদ, নুস ঘানি, উম্মে সুলাইম। কি নাম বলেন? 58। কি নাম? শাবানা। আমাদের নায়িকা শাবানার কথা মনে রাখবেন, তাহলেই হবে। চলে আসেন তারপরে নাম্বার 59। 2025 সালে ব্যালন ডি'অর লাভ করে কে? লিওনেল মেসি, রোনালদো, উসমান দেমবেলে নাকি লামিনে ইয়ামাল? 59। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, সকলেরই তো মনেই হয় যে এটা কার পর কথা, মেসি, রোনালদো বা নেইমার, সকলের সমর্থকরা তাই ভাবে, বাট এবার কিন্তু অন্য হাতে চলে গেছে। G7 কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? মানে এই G7 বা গ্রুপ অফ 7 এর কোন দেশটা প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান নাকি ইতালি? 60। নাম্বার 60 কি হবে বলে ফেলেন? হ্যাঁ, 60 হবে কানাডা। তারপরে চলে আসেন 61-এ চলে যাই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম কি? মিনিস্ট্রি অফ ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ ওয়ার, ডিপার্টমেন্ট অফ আর্মড ফোর্সেস, মিনিস্ট্রি অফ ন্যাশনাল ডিফেন্স। একটু বলে ফেলতে হবে 61। 61 কি হবে? ডিপার্টমেন্ট অফ ওয়ার। কেমন হয় যদি আপনি এই ডিপার্টমেন্টে চান্স পান, ডিপার্টমেন্ট অফ ওয়ার? যদি এরকম কোনো ডিপার্টমেন্ট নেই, ঢাবিতে একটা ডিপার্টমেন্ট আছে, পিস অ্যান্ড কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে যুদ্ধ, সেখানে যুদ্ধ শেখানো হয় না, কিভাবে যুদ্ধ কম হবে সেই জিনিস শেখানো হয়। ওকে। তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? টাইফুন, ব্লক 4, ফাত্তা, অ্যাভেনগার্ড, জিরকন। কি হবে? 62। এটা কিন্তু একবার পড়িয়েছি, টাইফুন, ব্লক 4। তারপরে আসেন এডিস মশার লার্ভার ঘনত্বর পরিমাণের সূচক হলো, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো এবং আসবে আসবে আসবে। ওকে, তাহলে বলেন কি হবে? PM 2.5, ফুটপ্রিন্ট নাকি BI বা ব্রিটা ইন্ডেক্স নাকি ইন্ডিন্স? তাহলে বলেন কি হবে? নাম্বার 63। নাম্বার 63 কি হবে বলেন? হ্যাঁ, BI, বিটাও ইন্ডেক্স। চলে আসেন নাম্বার 64। 2025 সালে US ওপেনে পুরুষ এককে শিরোপা জয়ী কে? কার্লোস আলকারাজ, রাফায়েল নাদাল, খুবই ফেমাস, আমরা সবাই চিনি, ইয়ানিক সিনার নাকি ফেলিক্স অগার অলিয়াসিম? কি হবে বলেন? নাম্বার 64। 64 নাম্বারটা একটু বলে ফেলতে হবে। হ্যাঁ, কার্লোস আলকারাজ। ওকে, অনেকেই অ্যান্সার দিচ্ছেন, স্নেহা অ্যান্সার দিচ্ছেন, হিরানুর অ্যান্সার দিচ্ছেন, হান্তামা রশিদ আছেন, সাদিয়া আছেন, রিমু আছেন, অর্ণব আছেন, তানহা আছেন, কাশ আছেন, নাদিয়া আছেন, মিম আছেন। ওকে, যারা যারা অ্যান্সার দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা স্লাইডটা পেতে চান অবশ্যই ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দিবেন, তাইলে এই স্লাইডটা পেয়ে যাবেন। এবং আজকের স্লাইড থেকে অন্তত পক্ষে 4 নাম্বার ঢাবিতে হুবহু কমন ইনশাল্লাহ। সবাই একটু ইনশাল্লাহ বলি। আচ্ছা, 2025 সালে কোয়াড 7ম সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র, ভারত, জাপান নাকি অস্ট্রেলিয়া? 65। কোথায় হয়? ভারতে। তারপরে চলে আসেন 66। WIPO প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক GII 2025-এ বাংলাদেশের অবস্থান কত? 110, 116, 105 নাকি 106? নাম্বার 66 কত? 106। দেখেন কি দুর্দশা, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট থাকার পরেও কত দুর্দশা। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 কোন দুই দেশের যৌথ মহড়া? ভারত, বাংলাদেশ, চীন, রাশিয়া, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইরান, কাতার? 67 বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, BD অ্যান্ড USA। চলে আসেন তারপরেরটায় 68। কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম অল ফ্রিকোয়েন্সি 6G চিপ তৈরি করেন? মেইন কথা, 6G চিপ তৈরি করে। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া নাকি জাপান? 68। একটু অ্যান্সার করে ফেলেন। 68। আমরা জানি যে এই প্রযুক্তিতে চীন সেরা রে। ওকে, তারপরে আসেন বাংলাদেশে মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম? পিটার হাস, ব্রেন ক্রিস্টেনসেন,
তারপর স্মিথ, জিও, জেডি ভ্রান্স, কি হবে 69। 69 এর অ্যান্সার কি হবে? ব্রেন ক্রিস্টেনসেন। চলে আসেন তারপরেরটায়, নাম্বার 70, বিমানবন্দরের নিরাপত্তায় কি নামে নতুন বাহিনী গঠিত হয়েছে? এয়ার ফোর্স গার্ড, ফোর্স ফর এয়ার, বিমান গার্ড, এয়ার গার্ড অফ বাংলাদেশ। আপা কখন ঢুকে যায় ঠিক ঠিকানা নাই, এই জন্য বিমানবন্দরের নিরাপত্তার নতুন বাহিনী গঠন করা হয়েছে। তাহলে বলেন 70 নাম্বার কি হবে? নাম্বার 70 এয়ার গার্ড অফ বাংলাদেশ। কি হবে? এয়ার গার্ড অফ বাংলাদেশ। চলে আসেন তারপরে, বাংলাদেশের প্রথমবারের মতো 5G চালু করে কোন দুইটি মোবাইল অপারেটর? জিপি বাংলালিংক, রবি এয়ারটেল গ্রামীণফোন, রবি বাংলালিংক। তাহলে বলেন 71 এর কি? গ্রামীণফোন এবং রবি। যুদ্ধজাহাজ বিধ্বংসী YJ-17 বা 17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? উত্তর কোরিয়া, রাশিয়া, চীন, ইসরায়েল। 72 কি হবে বলেন? যেখানেই দেখবেন প্রযুক্তি সেখানেই ভাবিবেন চীন। ওকে, চলে আসেন 73, মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? 16, 17, 18, 19। 16, 17, 18, 19। একটু হালকা। 73 নাম্বার কি হবে বলে ফেলেন। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছেন, অনেকে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন। আপনাদের সকলকে সেলুট, এবং ইনশাআল্লাহ এর প্রতিদান মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে দিবে। আপনাদের এই পরিশ্রম অবশ্যই একটা সফলতা নিয়ে আসবে। ওকে, তাহলে বলেন কি হবে? নাম্বার 73 একটু বলে ফেলি আমরা সবাই, আর কিছুক্ষণ, আর অল্প একটু, 100 পর্যন্ত সলভ করব আমরা, ঠিক আছে? তাহলে 73 এর কি হবে? কবে? 18 জুলাই। ওকে, চলে আসেন 74, ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয় দফা প্রস্তাব দিয়েছে? 1, 3, 4 নাকি 6? নাম্বার 74 কয়টা দফা দিয়েছে? 6 দফা। তারপরে আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এখানে বলেছে সহ সভাপতি মানে ভিপি পদে জয়লাভ করেছে কে? ভিপি পদে জয়লাভ করেছে মোহাম্মদ আবু সাদিক কায়েম। এটা আপনারা সবাই জানেন, সাদিক কায়েম মেইন নাম তার, এবং জিএসকে SM ফরাদ নির্বাচিত হয়েছেন। ওকে, এবং তারা কততম ছিলেন, বা এই ডাকসুটা কততম ডাকসু ছিল? এবার যে নির্বাচন হইল এই ডাকসু কততম? একটু অ্যান্সার করেন। এটা একটা অ্যান্সার করবেন, আরেকটা অ্যান্সার করবেন। প্রথম ডাকসু নির্বাচন হয় কবে? প্রথম ডাকসু নির্বাচন মনে রাখবেন 1924। 1924-এ প্রথম ডাকসু নির্বাচন। ডাকসু গঠন হয় 1923। তো এই তথ্যগুলো আপনাদের মনে রাখতে হবে। এবং এই ডাকসু কততম? 38। মাথায় রাখতে হবে, এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। ডাকসু থেকে এবার কোশ্চেন আসবেই। ওকে, 76, সম্প্রতি হাইকোর্টে কতজন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা হয়েছে? 20, 22, 24 নাকি 25? নাম্বার 76। যারা যারা ক্লাসে আছেন স্লাইড চান, অবশ্যই ক্লাসটাকে শেয়ার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। ওকে, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে আসেন নাম্বার 76 কি হবে বলেন? 25 জন, 25। 77, সম্প্রতি হাইকোর্টে কতজন অতিরিক্ত বিচারপতি নিয়োগ হয়েছে? এটা তো আমরা বললাম। 77-এ বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি করা হয়? 155, 157, 158, 160। এটা খুবই প্রাউড একটা বিষয়। অনেকগুলো দেশে, কয়টা দেশে বলেন? 77, 157টা দেশে। চলে আসেন তারপরে, আপনারা যারা যারা ভালো একটা প্রিপারেশন নিতে চান তারা কিন্তু আমাদের এই জিএসটি ইন্টেন্সিভ এনইউ কেয়ার যে ব্যাচটা, এই ব্যাচে আপনারা ভর্তি হইতে পারেন। আমরা 15 তারিখ থেকে একেবারে ফুল দমে কাজ শুরু করব। অবশ্যই টপে থাকবেন আপনারা। 2025 সালের বর্ষ পণ্য বা প্রোডাক্ট অফ দ্য ইয়ার কি? আইসিটি পণ্য, ফার্নিচার বা আসবাবপত্র, হস্তশিল্পজাত পণ্য, তৈরি পোশাক। 78 কি হবে বলেন? ফার্নিচার বা আসবাবপত্র। চলে আসেন 79, সুন্দরবন বাঘ জরিপ 2024 অনুসারে সুন্দরবনের বর্তমানে বাঘের সংখ্যা কত? 115, 116, 117, 125। 79 কয়টি? 125টা আছে এখন বাঘ। ওকে, তারপরে আসেন
সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো কোন ডিজিটাল পেমেন্ট সেবা চালু হয়েছে? গুগল পে, পেপাল, ভেনমোর নাকি সবগুলো? এটা আমি আপনাদের পড়িয়েছি একদিন। বলেন কি চালু হয়েছে? সম্প্রতি চালু হয়েছে গুগল পে। ওকে, চলে আসেন তারপর। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কি? ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জার্মানি নাকি ফ্রান্স? নাম্বার 81 কি হবে বলেন? ইউরোপীয় ইউনিয়ন। চলে আসেন তারপর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে নভেম্বর 2025, ডিসেম্বর 2025, জানুয়ারি 26, ফেব্রুয়ারি 26? নাম্বার 82 কি হবে বলেন? কবে হবে? আপনারা চান্স পাওয়ার পরে, জানুয়ারিতে 2026-এ। ঠিক আছে, ওকে। সম্প্রতি নারায়ণগঞ্জে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড কোম্পানি ওয়েসওয়্যার নামক জাহাজ কোন দেশে রপ্তানি করবে? ফ্রান্স, তুরস্ক, ডেনমার্ক নাকি নেদারল্যান্ড? 83 বলে ফেলেন কি হবে? নেদারল্যান্ডে কিন্তু পাঠাবে। ওকে, তারপরে আসেন 84। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 40 বছর পর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে ট্যারিফ বা মাসুল বাড়িয়ে কত শতাংশ করেছে? 30, 41, 35, 46? 84 অ্যান্সার করেন। আপনারা দ্রুত অ্যান্সার করতে হবে ভাই আপুরা। কত? 41, 41% করেছে। ওকে, কঠিন লাগতেছে খুব বেশি? পারবেন না কে কে বলেন তো? এই পর্যন্ত কে কে পারবেন পরীক্ষায়? যারা যারা ক্লাসে আছেন অবশ্যই অবশ্যই দ্রুত রিঅ্যাক্ট করতে হবে, কমেন্ট করতে হবে, অ্যান্সার দিবেন। অ্যান্সার দিলে আপনাদের মনে থাকবে যে আচ্ছা এটা ভুল হয়েছে, পড়ি তাইলে। তারপর 85, 2025-26 অর্থ বছরে সংশোধিত এডিপি আকার নির্ধারণ করা হয়েছে কত টাকা? 1 কোটি টাকা, 1 লাখ কোটি টাকা, 2 লাখ কোটি, 3 লাখ, 3.5 লাখ কোটি টাকা? বলেন 85, 85 কি হবে? 85 নাম্বার কি হবে বলে ফেলেন ঝটপট। 2 লাখ কোটি টাকা। এই 2 লাখ কোটি টাকা থাকলে আপনারা কেউ আর অ্যাডমিশনে পরীক্ষায় দিতেন না। ওকে, রেমিটেন্স আয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? 4, 6, 7, 9? নাম্বার 86 বলে ফেলেন। 86 কত? সপ্তম। চলে আসেন 87। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর, ফজলে করিম, আব্দুর রউফ তালুকদার, আফজাল হোসেন? 87 নাম্বার কি হবে বলে ফেলেন। নাম্বার 87 আহসান এইচ মনসুর। 87 পর্যন্ত যাদের ক্লিয়ার আমাকে একটু জানান তো, কোনো কনফিউশন আছে? কোনোটার ব্যাখ্যা লাগবে? ক্লাস আর 10 মিনিট চলবে। যারা যারা ক্লাসটা শেয়ার করে কমেন্টে এসে ডান লিখেছেন প্রত্যেকেই তারা কিন্তু লিংক মানে ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন। সুতরাং কোনো টেনশন করতে হবে না পিডিএফ নিয়ে। যেই 500 জন শেয়ার করেছেন প্রত্যেকেই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবেন। চলে যান 88 নাম্বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে? ডক্টর নিয়াজ আহমেদ খান। এটা তো সবাই জানেন। 88। ওকে, একটু কমেন্ট করেন সবাই। ওকে, চলে আসেন 89-এ। সপ্তম এভারেস্ট জয়ী বাংলাদেশি? মুসা ইব্রাহিম, নিশাত মজুমদার, ইকরামুল হাসান, শাকিল, বাবর আলী? 89 কি হবে? বলে ফেলেন ঝটপট। একটা আমরা জানি যে প্রথম করে মুসা ইব্রাহিম, নিশাত মজুমদার মেয়ে হিসেবে প্রথম, এটা ইকরামুল হাসান, শাকিল। চলে আসেন 90। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইমেন ইন ডিপ্লোমেসি সম্মাননা লাভ করেন কোন বাংলাদেশি? আবিদা ইসলাম, ফারজানা হক, সাবিনা খাতুন, নূরজাহান বেগম? নাম্বার 90 কে করে? আবিদা ইসলাম। চলে আসেন নাম্বার 91। সাস্টেনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড। সাস্টেনেবিলিটি মানে কি? যে টিকসই বা টেকসই যেটাকে বলি। ইউনিলিভার বাংলাদেশ, বসুন্ধরা গ্রুপ, প্রাণ, আরএফএল গ্রুপ, স্কয়ার গ্রুপ? নাম্বার 91 কি হবে? ইউনিলিভার বাংলাদেশ। সব থেকে টিকসই ব্যবসা করতেছে তারা, বা অনেক বেশি লাভবান হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউ ইয়র্কের কুইসেন্স প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন। কে হয়েছেন বলেন? সোমা এস সাইদ, সাইমা রহমান, আলাইনা রহমান, অ্যাঞ্জেল শিমলা? 92
কি হবে? সোমা এস সাইদ। 93-তে চলে আসেন। ইসরায়েলে হামাস পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড, অপারেশন আল আকসা ফ্রিডম, অপারেশন ট্রু প্রমিস, নাকি অপারেশন নর্দার্ন অ্যারোস? 93 অপারেশন আল আকসা ফ্লাড। এখানে কিন্তু তাদের যে প্রতিবার ছিল সেটার নাম ছিল ট্রু প্রমিস 3। ওকে। ভিলখা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তৈরি করে সিরিয়া, ইউক্রেন, রাশিয়া নাকি পাকিস্তান? 94 কি হবে বলেন? 94 ইউক্রেন তৈরি করে। কি নাম? ভিলখা। ওকে। তারপরে আসেন, বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ভাসমান কৃত্রিম দ্বীপ তৈরি করেছে ফ্রান্স, জাপান, চীন নাকি রাশিয়া? 95 যেখানেই প্রযুক্তি সেখানেই চীন, যেখানেই প্রযুক্তি সেখানেই চীন। চলে আসেন, সম্প্রতি ভুটান এবং বাংলাদেশের মধ্যে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? 1, 2, 3, 4। নাম্বার 96 কি হবে বলে ফেলেন? কয়টা হয়? 2টা হয়। 96 পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? যারা যারা স্লাইড পেতে চান অবশ্যই রিঅ্যাক্ট দিতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে, কমেন্টে ডান লিখতে হবে। সম্প্রতি ভারত এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র কত বছর মেয়াদের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে? বলেন কত বছর করেছে? 10 বছর। চলে আসেন 98। সম্প্রতি 23 সেপ্টেম্বর 2025 ইসরায়েলের উপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে কে? জার্মানি, ফ্রান্স, স্পেন নাকি চীন? বলে ফেলেন। 98 কে করে? স্পেন। এবার আসেন, বর্তমানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কে? অ্যানি বিলটন, বিল ক্লিনটন, ব্লিংকেনটন, মার্কো রুবিও? 99 কে বলেন? মার্কো রুবিও। ওকে। তারপরে চলে আসেন, সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায় নতুন করে কতটি প্রকল্প অনুমোদন করেছে সরকার? 10, 12, 15 নাকি 18? এটা সবাই খাতায় লিখবেন, এটা থেকে প্রশ্ন আসার হাই পসিবিলিটিস আছে, এটা একটু সবাই লিখে নেন। আরেকটা জিনিস দেখেন, ভদ্রলোকের নাম রুহি লোয়েন। তিনিও ওই যে একটু আগে ডক্টর শহীদুল আলমের কথা বললাম, তিনি তো বাংলাদেশ থেকে গেছে, ডক্টর শহীদুল আলম, কিন্তু এই ভদ্রলোক রুহি লোয়েন তিনি কিন্তু বাংলাদেশের বংশভূত, তার মানে তার মা বাবা বাংলাদেশি, তিনি কি বাংলাদেশি বংশভূত। তিনিও কিন্তু এই যে মানবিক যেই বহরটা যায় নৌবহর, সেটার কিন্তু তিনি একজন অংশ ছিল। এবং তিনি কি নাগরিক? তিনি ব্রিটিশ নাগরিক। নাগরিক ব্রিটিশ, কিন্তু বংশভূত কোথাকার? বাংলাদেশের বংশভূত। এবং তিনি যেই নৌকাটা নিয়ে যায় বা তার যে জাহাজটা ছিল, সেই জাহাজটার নাম কেউ জানেন? জাহাজটা নাম ছিল সামার টাইম জং। কি নাম ছিল? লিখে নিতে হবে, সামার টাইম জং। সামার মানে কি? গরম। সামার টাইম জং। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ব্রিটিশ কোন বাংলাদেশ বংশভূত কিসে যায়, ব্রিটিশ কোন বাংলাদেশ বংশভূত গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে অংশ নেয়, কে নেয়? নাম হচ্ছে রুহি লোয়েন। লিখে নেন। এবং তিনি যে জাহাজে অবস্থান করেছেন তার নাম সামার টাইম জং। লিখে নেন। লেখা হলে একটু আমাকে জানাতে হবে, যাদের লেখা শেষ আমাকে একটু জানাতে হবে, ঠিক আছে? লেখা শেষ যাদের, তাদেরকে একটু আমাকে জানাতে হবে যে ভাইয়া লেখা শেষ। জিকে 4টা ক্লাস করলে 20 না 25+ কমন পাবেন ইনশাল্লাহ, 20টা একদম শিওর পাবেন। লেখা হলে একটু আমাকে বলতে হবে যে ভাইয়া লেখা শেষ।
আচ্ছা, আরেকটা জিনিস লিখে নেন। এই যে ভারতের সাথে জম্মু কাশ্মীরের একটা ঝামেলা চলতেছে, এর একটা মানে ভারত এই জম্মু কাশ্মীরে একটা মর্যাদা দিয়েছিল, সেই মর্যাদাটা তারা কেড়ে নেয়। যে প্রশ্ন আসবে কবে কেড়ে নেয়, বলেন কবে কেড়ে নেয়? একটু অ্যান্সার করতে হবে, সবার একটু অ্যান্সার করতে হবে। আমি কমেন্টে দেখতেছি, একটু অ্যান্সার করেন সবাই। 2019 সালে। 19 সালের কবে? 5 আগস্ট 2019। 5 আগস্ট 2019 এই বিশেষ মর্যাদাটা বাতিল করে দেয়। একটু লিখে ফেলেন ঝটপট। এবং এই যে কাশ্মীর, এই কাশ্মীরের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম জানেন? কাশ্মীরের প্রথম নারী প্রধানমন্ত্রী, এই স্লাইড থেকে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, লিখবেন কাশ্মীরের প্রথম নারী প্রধানমন্ত্রী কি নাম বলেন? কে কে জানেন একটু বলেন। তার নাম মেহবুবা মুফতি। কি নাম? মেহবুবা মুফতি। লেখা হলে একটু বলতে হবে, মেহবুবা মুফতি। এবং এই কাশ্মীরকে কি বলা হয় জানেন? এই কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। কাশ্মীরকে কি বলা হয়? কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। এবং এই কাশ্মীরের একটা অংশের নাম হচ্ছে লাদাখ। এই লাদাখটা আপনারা যারা 3 ইডিয়টস দেখছেন তারা সবাই এই লাদাখ সম্পর্কে অবগত। রণছোড় দাস চাচার যেই দেশে যায়, মানে যেই দেশ না অঞ্চলে যায়, লাদাখ, এই লাদাখকে বলা হয় ছোট্ট তিব্বত বা ছোট তিব্বত। এই তথ্যগুলো যারা লিখতেছেন না, কি মিষ্টা যে করতেছেন। এমন না যে ভাইয়ার মনে হইলো আর ভাইয়া এগুলা লিখে দিচ্ছে, দরকারি দেখে ভাইয়া লিখে দিচ্ছে, লিখে নিতে হবে। এবং ভারত যখন বিভক্ত হয়ে কাশ্মীর আলাদা হলো, তখন কাশ্মীরের রাজা কে ছিল জানেন? কাশ্মীর ভারত বিভক্তির সময় রাজার নাম ছিল হরি সিং। কি সিং? হরি সিং। এগুলো কিন্তু প্রত্যেকটা আসার মতো এবং পরীক্ষায় এগুলো থেকে কোশ্চেন আসবে। আমি সেগুলোর স্ক্রিনশট নিয়ে পোস্ট করব, তখন আফসোস করবেন যে ক্লাসে যদি লিখে নিতাম, ক্লাসে যদি মনোযোগ দিতাম, তাহলে পরীক্ষাটা ভালো হতো। লিখছেন? এবং এই বছর আপনারা জানেন কিনা আমি জানি না, এই পাকিস্তানের সাথে পাকিস্তান ভার্সেস আফগানিস্তানে একটা যুদ্ধ হয়। কে কে জানেন পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ সম্পর্কে? কত তারিখে হয় বলেন? কবে হয়? 9 অক্টোবর 2025-এ পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হয়। 2025 লিখে নেন। মানে হামলা করে কিন্তু পাকিস্তান, প্রথম হামলা করে পাকিস্তান। এই যে পাকিস্তান 9 তারিখে হামলা করলো, আফগানিস্তান কি ললিপপ খাবে? না, তারাও হামলা করবে। এখন আফগানিস্তান আবার পাকিস্তানে হামলা করলো 2 দিন, 11 তারিখ 12 তারিখ। কোথায় হামলা করে? পাকিস্তান সীমান্তে হামলা করে। এখন পাকিস্তানের সীমান্তে হামলা করলো, পাকিস্তানও অবশ্যই এখন গ্রিল খাবে না, গ্রিল নান খাবে না, তারাও হামলা করবে। তারা আবার ফিরতি হামলা করে কবে বলেন? এই 11-12-তে যখন হামলা করলো, 12 তারিখে পরপর 2 দিন হামলা করলো, 12 তারিখে পাকিস্তান আবার আফগানিস্তানে হামলা করলো। তাহলে সিকোয়েন্সটা মনে রাখেন। প্রথমে 9 অক্টোবর 2025 পাকিস্তান আফগানিস্তানকে হামলা করলো। আফগানিস্তান আবার রেস্ট নিল 2 দিন যে কিভাবে আমরা হামলা করব। 11-12 তারিখে তারা পাকিস্তানে হামলা করলো। পাকিস্তান আবার 12 তারিখে আফগানিস্তানে হামলা করলো। মনে থাকবে?
এবং এই যে 12 তারিখে পাকিস্তান হামলা করলো আফগানিস্তানে, 19 জন মানুষ মারা যায়। কতজন মানুষ? 19 জন মানুষ মারা যায়। এই তিনটা তথ্যের সাথে আরেকটা তথ্য দিব, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে 100% পাবেন। লেখা হলে বলবেন। এবং এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়, এই আফগানিস্তানে যখন হামলা করলো 8 জন আফগানিস্তানের ক্রিকেট প্লেয়ার আহত হয়। এটা আসার সম্ভাবনা আছে, 8 জন ক্রিকেট প্লেয়ার কি হয়? আহত হয়। মিশাই দিব, একটা স্ক্রিনশট নিয়ে নেন, একটা স্ক্রিনশট নিয়ে ডান লেখেন। যদিও ভাইয়ার লেখা খারাপ, কিন্তু ভাইয়ার তথ্যগুলো থেকে অবশ্যই তথ্য আসবে। লিখে না, স্ক্রিনশট নিয়ে ডান লেখেন। এখন এই যে এই দুইটা দেশের ভিতরে ঝামেলা হইল, পাকিস্তান এবং আফগানিস্তান এদেরকে সমঝোতা করে দিল দুইটা মুসলিম দেশ, কাতার এবং সৌদি মিলে। কাতার ও সৌদি মিলে এই দুইটি রাষ্ট্রকে একটা সমাধান করে দিল বা মধ্যস্থতা করে দিল। ঠিক আছে, লিখে ফেলেন ঝটপট। লেখা হলে একটু ডান বলতে হবে। ওকে, এবার রোহিঙ্গা নিয়ে প্রশ্ন আসবে। বারবার বলতেছি, এই মিয়ানমারের যে রোহিঙ্গা আছে, রোহিঙ্গাদের একটা নাম আছে, কে কে জানেন? রোহিঙ্গাদের একটা নাম আছে, রোহিঙ্গাদের নাম বলেন কি? এদের নাম কালার্স, বর্ণ। কি নাম? কালার্স। মিয়ানমারের যে রোহিঙ্গা আছে, মিয়ানমারের রোহিঙ্গাদেরকে কি বলা হয়? কালার্স বলা হয়। লিখে নেন, খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের ক্লাস একটু বোরিং লাগবে তারা চলে যাইতে পারেন, একটু পরপর বললেন না যে কখন শেষ হবে কখন শেষ হবে। যতক্ষণ পর্যন্ত আসার মতো জিনিস আছে আমি পড়াবো। এবং এই রোহিঙ্গাদের থেকে মিয়ানমার তাদের নাগরিকত্ব কেড়ে নেয়। কত সালে মিয়ানমাররা রোহিঙ্গাদের থেকে নাগরিকত্ব কেড়ে নেয় কেউ বলতে পারবেন? 1982 সালে। 1982 সালে মিয়ানমার রোহিঙ্গাদেরকে বলল তোমরা আমার আর নাগরিক না, কেড়ে নিল। তারপরে মিয়ানমারের জনগোষ্ঠী এই রোহিঙ্গাদেরকে অনেক আগে থেকে নির্যাতন করে। যখন নির্যাতন করে, তাদের পাশের দেশ বাংলাদেশ, ভালো সহজ সরল মানুষ, এই বাংলাদেশে তারা আসা শুরু করে 1978 সালে। কত সালে? 1978 সালে। তাহলে আমাদের কিন্তু এখান থেকে আসার মতো যেই জিকে আছে, সেই জিকেগুলো আমাদের কিন্তু পড়া হয়ে গেল। কি কি পড়বো? প্রথমে পড়বো মিয়ানমারের রোহিঙ্গাদেরকে কি নামে ডাকা হয়? কালার্স। আমার সাথে বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদেরকে ডাকা হয় কালার্স নামে। 2 নাম্বার এমসিকিউ, আমাকে বলতে পারে মিয়ানমার রোহিঙ্গাদের কাছ থেকে কবে তাদের নাগরিকত্ব কেড়ে নেয়? আমার সাথে বলতে হবে 1982। কমেন্ট করেন 1982। তারপরে আমার সাথে কমেন্ট করেন বাংলাদেশে কবে প্রথম রোহিঙ্গারা আসা শুরু করে? প্রথম আসা শুরু করে 1978 সালে। এবং লাস্ট আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, কি লিখছে? কালার্স বাংলা না, কালার্স বাংলা না, তাদেরকে নিয়ে হাসাহাসি কইরেন না। আচ্ছা, এই যে রোহিঙ্গা, এই রোহিঙ্গাদের একটা সশস্ত্র বাহিনী আছে, এরাও আবার খুব নিরীহ না। ঠিক আছে, এই রোহিঙ্গাদের একটা সশস্ত্র বাহিনী আছে। এই রোহিঙ্গারাও যুদ্ধ করে, এই রোহিঙ্গারাও বাংলাদেশে ইয়াবা এসে পাচার করে। সুতরাং এদেরকেও এত সহজ সরল ভাবেন না। এদের নাম কি? ARSA। এদের নাম ARSA। যদি প্রশ্ন আসে রোহিঙ্গাদের সশস্ত্র বাহিনীর নাম কি? ARSA। লিখে নেন, কি নাম? ARSA। দেখেন, এখানে এই রোহিঙ্গাদেরকে নির্মূল করার জন্য মিয়ানমার 2টা অপারেশন চালায়। একটার নাম অপারেশন, খালি আপা চলে আসে, লিখতে গেলেই আপা চলে আসে। অপারেশন 2টার নামের আগে অপারেশন আছে।
একটাতে আছে ড্রাগন, ড্রাগন, তার আগে রাজা আছে কিং ড্রাগন, অপারেশন কিং ড্রাগন, এবং আরেকটার নাম হচ্ছে অপারেশন ক্লিয়ারেন্স, মানে একেবারে ক্লিয়ার করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে, এরকম প্ল্যান ছিল তাদের। তাহলে আমরা যদি বলি যে মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র বাহিনীর নাম ARSA, আমার সাথে বলেন ARSA, তারপর অপারেশন কিং ড্রাগন এবং অপারেশন ক্লিয়ারেন্স, এই দুইটা কে করে? মিয়ানমার সরকার করে। কাদের উপর? রোহিঙ্গাদের উপরে, যেন তাদের দেশ ছেড়ে এরা চলে যায়। ওকে, এখন যদি আপনারা সাল জানতে চান তাহলে মনে রাখবেন যে একটা যে অপারেশন কিং ড্রাগন, এটা কবে করে? যখন তাদের বাংলাদেশে তারা আসে, এটা যখন চালু করে তখনই তারা বাংলাদেশে আসে। তার মানে এটাও 1978 সালে। বাংলাদেশে আসা শুরু করে কবে? 1978 সালে। যখন তাদের মারা শুরু করলো, তারা ভাবলো বাংলাদেশের আমরা মুসলিম দেশ, আমরা সেই জায়গায় চলে যাই। এবার আসেন, তারপরেও এখনো যারা ওইখানে আছে তাদের উপর নির্যাতন চলতেই আছে। 2017 সালে একটা সর্বশেষ যেই অপারেশন করে সেটার নাম অপারেশন ক্লিয়ারেন্স। একটু আমাকে বলেন এই পর্যন্ত কার কার ক্লিয়ার? এই পর্যন্ত কার কার ক্লিয়ার একটু বলতে হবে। এই যে দেখেন, আমরা ক্লাসটা যখন শুরু করেছিলাম প্রায় 1000 স্টুডেন্ট ছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টা হওয়ার পরে এখন আপনারা আছেন 430 জন। এই 430 জন স্বপ্ন দেখে আমরা ভালো করব। আপনাদেরও খারাপ লাগতেছে, আপনাদেরও বোরিং লাগতেছে, আপনাদেরও পরিশ্রম হচ্ছে, কিন্তু এই যে ধৈর্যটা ধরে আছেন, এই জন্য মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে প্রতিদান দিবে ইনশাল্লাহ। ওকে, তারপরে আসেন, এবার আমাকে বলেন সাম্প্রতিক আর কোন টপিকের উপর আপনাদের সমস্যা হয়, যে ভাইয়া এটা মনে থাকে না, এটা পারি না, এরকম কিছু থাকলে আমাকে বলতে পারেন। আর কোন সাম্প্রতিক নিয়ে আপনাদের কোনো টেনশন আছে? আচ্ছা, আমাকে বলেন জাতীয় পরিচয়পত্রের সেবা যদি আপনি চান, আপনার কত মানে জাতীয় পরিচয়পত্রের সেবা, বা আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সবগুলাই বলি, আপনার জাতীয় পরিচয়পত্র নিয়ে যদি কোনো সমস্যা হয় আপনি কল দিবেন 105-এ। জাতীয় পরিচয়পত্র লেখেন 105। নারী ও শিশু নির্যাতন হলে কত? আজকেই পড়াইছি, বলতে হবে নারী ও শিশু নির্যাতন হলে কত, কততে কল দিবেন? ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে। নারী ও শিশু নির্যাতন হলে 109। আমি আরেকটা সংখ্যা বলবো, আপনাদের বলতে হবে কোন ক্ষেত্রে সেটা আপনি ইউজ করবেন। 99999। তারপরে আমি আরেকটা সংখ্যা বলবো 333। ঝটপট বলে ফেলতে হবে, ঝটপট বলেন। যারা যারা ক্লাসের স্লাইড চান তাদেরকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে, কমেন্টে এসে লিখতে হবে শেয়ার ডান। এবং আজকের যে ক্লাস করছেন এখান থেকে আপনারা ইনশাল্লাহ সর্বনিম্ন হলে, একেবারে কমন আসেইনি এমন হইলেও 4টে প্রশ্ন ঢাবিতে সরাসরি কমন পাবেন। ওকে, একটু আমাকে বলতে হবে এই পর্যন্ত কার কার শেষ? শেয়ার ডান, চমৎকার। তাইলে বলেন 999 কিসের নাম্বার? আপনার যখনই জরুরি সেবা লাগবে, সেটা পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, যে কোনো জরুরি সেবা, আপনি কল দিবেন 999-এ। এবং 333 কি বলেন? যে কোনো সরকারি সেবা, যে সরকারের কাছে আপনি কি কি সেবা পান সেই সেবাগুলো সম্পর্কে জানতে আপনি 333-তে কল দিবেন। ওকে, এই পর্যন্ত লিখে নেন। এই পর্যন্ত লেখা হলে আমাকে একটু জানাতে হবে। লিখছেন? ওকে, এবার আমরা লাস্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি ঘটাবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে, আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, হালির ধূমকেতু কত বছর পর পর হয়? বলেন, হালির ধূমকেতু কত বছর পর পর হয়?
এটা আমাকে বলতে হবে। আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। এলডিসিতে বাংলাদেশ কবে এলডিসির মর্যাদা মানে এলডিসি থেকে মানে লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে ডিসি ডেভেলপড কান্ট্রিতে উন্নত হবে কত সালে? লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি বা উন্নত দেশে উন্নতিকরণ হবে কত সালে? 2026। এই যে হালিদ ধূমকেতু এটা কত বছর পর পর হয় বলে ফেলেন? এটা হয় 76 বছর পর পর। দুইটা ইম্পর্টেন্ট, লিখে ফেলেন, ঝটপট লিখে ফেলেন। এটা কিন্তু একেবারে ডেভেলপ না, এটা হচ্ছে উন্নয়নশীল। এটা আবার ক্লিয়ার করে দিই, আপনারা আবার ভুল করবেন। উন্নয়নশীল হবে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল। আর একেবারে উন্নত দেশ বাংলাদেশ হবে কত সালে? একেবারে উন্নত দেশ হবে কত সালে বলেন? 2041। হ্যাঁ, ফুচকা খাওয়ার কথা বললেন, সমস্যা নেই, লেখা হইছে। আচ্ছা, আরেকটা তথ্য, 14তম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। 14তম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। আমার লেখার অবস্থা খারাপ বুঝতেছি। ওয়ানডে বিশ্বকাপ কোথায় হবে? কোন দেশে? ছেলেরা যদি না পারে তাহলে আর কিছু বলার নাই, বলেন কোন দেশে হবে? এটা কিন্তু কত সালে হবে জানেন? 2027 সালে। 2027 সালে হবে 14তম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। কোন দেশে হবে? কোথায় হবে বলেন? দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে। লিখে নেন, 3টা দেশ। একটু লিখে নিবেন কষ্ট করে, ঠিক আছে? আর পেন দিব না, অল্প একটু পেন দিব, আর 2 মিনিট পেন দিব। লিখছেন? ওকে, এবার আসেন, এই 2027 সালে আরো 2টা ইভেন্ট হবে। এই 2027 সালে আরো 2টা ইভেন্ট হবে। একটা হচ্ছে এশিয়া কাপ হবে। এই এশিয়া কাপটা কোন দেশে হবে জানেন? বাংলাদেশে হবে, সুতরাং এটা গুরুত্বপূর্ণ। এবং আরেকটা ইভেন্ট হবে নারী ফুটবল বিশ্বকাপ। কোন দেশে হবে? ব্রাজিলে হবে। ব্রাজিলের সাপোর্টাররা একটু আওয়াজ দেন। ব্রাজিলের সাপোর্টার আছেন নাকি ক্লাসে? একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দিতে হবে ঝটপট। এবং এই যে নারী ফুটবল বিশ্বকাপ, এটা কততম? এটা 10তম নারী ফুটবল বিশ্বকাপ। ভারত ও বাংলাদেশ, কিছু হলেই ভারত ও বাংলাদেশ, খুব সুন্দর। গেম নিয়ে আর কি বলবো, জীবনটাই তো গেম, গেমই তো পড়তেছেন। আচ্ছা, লাস্ট ওয়ান, 26তম শীতকালীন অলিম্পিক কত সালে হবে? কত সালে হবে বলে ফেলেন, কত সালে হবে? 2030 সাল। কোন দেশ? কাতার। আজকের ক্লাসে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? বেশি পেন দিছি কিনা জানাইতে পারেন, একটু উপকার হয়েছে কিনা জানাইতে পারেন। এবং আলটিমেট উপকারটা বুঝতে পারবেন যেদিন আপনারা পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটা হাতে নেবেন। আমি কিছুক্ষণের মধ্যেই পিডিএফটা দিয়ে দিব, উত্তর সহ অবভিয়াসলি। তারপরে আপনার কাজ কি? আপনার কাজ প্রত্যেকটা এমসিকিউ অন্তত 2বার রিডিং পড়া। এই 100টার মধ্যে প্লাস আজকে এক্সট্রা যেই কথা বললাম, আজকের ক্লাস থেকে যেই প্রশ্নে আসুক, এত পরিশ্রমের পর আমি চাই না আমার একটা স্টুডেন্ট ভুল করুক। আমি চাই প্রত্যেকে পারেন আপনারা, এবং আলটিমেটলি নিজের বেস্ট আউটপুটটা দিয়ে আসেন। এতদিন পড়ছেন পড়েননি ডাজেন্ট ম্যাটার,
পরো প্ল্যাটফর্মে লাস্টের আমাদের যে মেগা অংশ ক্লাস হয় সেই ক্লাস করে বিগত বছরগুলোতে অনেকে চান্স পাইছে, খুব ভালো করে পড়েনি, লাস্টের অংশটুকু মনোযোগ দিয়ে ক্লাস করছে। কেন? কারণ শেষ সময়ে যেগুলো আসবে সেগুলো আমরা বলি, শেষ সময়ে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পড়াই, শেষ সময়ে আপনার কি করণীয় সেগুলো আমরা বলে দেই। যারা কথা শুনবেন সফল হবেন ইনশাল্লাহ, যারা কথা শুনবেন না তারা আফসোস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী প্রত্যেকটা ক্লাসে আপনাদের প্রত্যেকের উপস্থিতি নিশ্চিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।